হাই এভরিওয়ান, তোমাদের সকলকে আজকে ক্লাসে ওয়েলকাম। আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1 শুরু করব এই চ্যাপ্টারটা দিয়ে, এই গল্পটা দিয়ে, যেখানে তোমরা ঠিক ছেড়েছিলে, যেটা দিয়ে আমরা মাধ্যমিক শুরু করেছিলাম। আর কে নারায়ণের লেখা ঠিক সেরকমই একটা খুব ইন্টারেস্টিং একটা গল্প। আর কে নারায়ণের লেখা, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজার্স ডে। ঠিক আছে, অ্যাস্ট্রোলজার্স ডে, এই যে আর কে নারায়ণের লেখা দারুণ সুন্দর একটা আমাদের গল্প। গল্পের মধ্যে অনেক টুইস্ট অ্যান্ড টার্ন আছে, তা আমি তোমাদেরকে বলবো। সবাই তোমাদের কাছে যে টেক্সট বই আছে, টেক্সট বইতে তুমি বসো, দেখো। এবং আমরা যে প্যাটার্নে ক্লাসটা করব সেটা হচ্ছে, আমি একটা ক্লাসে তোমাকে গল্পটা বোঝাবো। প্রথমে তোমাকে আমি একদম সংক্ষিপ্তে বলবো যে বেটা এটা এটা গল্পে হচ্ছে। সেকেন্ডে আমি তোমাকে পুরো গল্পটা লাইন বাই লাইন তোমাকে বুঝিয়ে দেবো, তাহলে তোমার পুরো গল্প তুমি বুঝছো, গল্পে কি কি কোনটার পর কোনটা হচ্ছে তুমি বুঝতে পেরেছো। তারপর এইটা হচ্ছে একটা ক্লাসে হবে, আর তার পরের ক্লাসে হবে এইটার সংক্রান্ত যত প্রশ্ন আছে সব আমরা ওই পরের ক্লাসে করব। তাহলে আমি বলছি তোমাদেরকে, একটা চ্যাপ্টার কমপ্লিটের জন্য আমরা মোটামুটি 2 দিন রাখবো। ঠিক আছে, একদিন আমরা পুরোটা বুঝবো, তারপরে আরেকটা দিনে আমরা পুরো রকমের কোয়েশ্চেনগুলো করব। ঠিক আছে, কোয়েশ্চেনের জন্য তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা এটার সঙ্গেই পেয়ে যাবে। এই যে অ্যাস্ট্রোলজার্স ডে, এই যে লেখাটা, এটা আর কে নারায়ণ লিখেছে। আর কে নারায়ণ মানে রাসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী। ঠিক আছে, এবং সে প্রচণ্ড সুন্দর স্টোরি টেলিং এবং তার অদ্ভুত লেখা। ঠিক আছে, ইন্ডিয়ান কালচার বলো, ইন্ডিয়ান কালচারের যে বিভিন্ন দিনের দৈনন্দিন জিনিস যেগুলো হয় সেগুলোকে খুব সুন্দর তার লেখার মধ্যে কিন্তু ধরে তোলে। আচ্ছা, কিন্তু যাওয়ার আগে আমরা অ্যাস্ট্রোলজার্স ডে, অর্থাৎ কি, যে আমরা জ্যোতিষী হাত দেখে যে তার কথা আমরা বলবো। কিন্তু তার আগে আমি তোমাকে একটু বলি যে এই স্টোরিটার থিম কি, গল্পটার যে থিমটা কি, বিষয় গল্পটা সেটা। এই গল্পে তুমি দেখতে পারবে ফেট অ্যান্ড কোইন্সিডেন্স, অর্থাৎ কি, ভাগ্য এবং এই যে হঠাৎ কোইন্সিডেন্স হয় আমাদের সঙ্গে, তাই না, যে হঠাৎ এইটা এটা হয়ে গেল, কোইন্সিডেন্স হয়ে গেল। এই কোইন্সিডেন্স নিয়ে তুমি কিন্তু এখানটায় দেখতে পারবে। ঠিক আছে, কোইন্সিডেন্টলি তোমার কারোর সঙ্গে কোথাও ভাবো হঠাৎ দেখা হয়ে গেল, বা ভাবো হঠাৎ এইটা কোনো একটা ইভেন্ট ম্যাচ হয়ে গেল, কোনো একটা আমাদের লাইফের কোনো একটা ভাবো কোনো একটা জিনিস অন্য একটা লাইফের সঙ্গে কোনো একটা ভাবো যোগ হয়ে গেল, কোইন্সিডেন্স হয়ে গেল হঠাৎ করে। ঠিক আছে, আর কি, ডেসেপশন ভার্সেস রিয়ালিটি, অর্থাৎ এই যে স্টোরিটাতে ডেপিকশন, অর্থাৎ কি, ডেপিকশন মানে হচ্ছে একটা তুমি বলতে পারো এখানে যে বিভিন্ন রকমের আমাদের যে ভুল বোঝাবুঝি, ডিপিকশন, আমরা যেটা ভেবে নিই জিনিসটাকে ওরকম, সেইটার সঙ্গে আমাদের আসল যে রিয়ালিটি, তোমরা এখন রিল স্ক্রল করতে করতে দেখবে রিল ভার্সেস রিয়ালিটি, দেখবে কিছু কিছু রিল থাকে রিল ভার্সেস রিয়ালিটি। অর্থাৎ কি, এই যে আমরা যেটা মনে মনে কল্পনা করছি বা ভাবছি বা যেটা আমরা মনে করছি সেইটা এবং এই যে রিয়ালিটির মধ্যে তফাৎ আছে, সেইটা কিন্তু আর কে নারায়ণ এই গল্পের মাধ্যমে বুঝিয়েছে। আর কি আছে, রিলিফ ফ্রম গিল্ট, মানে আমরা যখন কোনো ভুল করি, ঠিক আছে, দেখবে যখন আমাদের হাতে কোনো সময় যখন ভুল হয়, আমরা চেষ্টা করি যে ওটাকে ভরপাই করে দিতে, ওইটাকে একটু কম করে দিতে, বা ওইটার জন্য যদি কোনো আমার দিকে যদি কোনো ক্ষতি হলো, তাহলে আমি ক্ষতিটার জন্য সেটা ভাবো আমরা ক্ষতিটার জন্য একটু কিছু ভরপাই করলাম। তাতে কি হয়, আমাদের যে মনের যে গিল্টটা, এই যে খারাপ লাগাটা যে আমি দোষ করলাম, এইটা একটু হলেও কমে। কিন্তু এইটা সবার ক্ষেত্রে আলাদা, কেউ ভরপাই করে গিল্ট কমিয়ে দেয়, কেউ অন্য কিছু করে। এবং আজকের এই গল্পে তোমরা জানতে পারবে এই জিনিসটা আলাদা হচ্ছে, এই জিনিসটা অন্যরকমভাবে আসছে। তাহলে রিলিফ ফ্রম গিল্ট তুমি দেখতে পারবে এক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, এরপরে কি আছে দেখো, স্টোরির যে মেইন থিম ইজ কিভাবে ফেট, ভাগ্য, কিভাবে কোইন্সিডেন্স, হঠাৎ যেগুলো আমাদের সঙ্গে ঘটে যায়, কোইন্সিডেন্ট হয়ে যায় জিনিসপত্রগুলো, এবং বার্ডেন অফ পাস্ট, যে আমাদের পুরনো জীবন, আমাদের যে পাস্ট, আমাদের লাইফ, আগের লাইফটা, এই লাইফের যে গিল্ট, খারাপ লাগা, নিজেকে দোষী একটা বোধ আসা, সেইটা কিভাবে একটা মানুষের জীবনকে ঘুরিয়ে রাখে, কিভাবে সেই জীবনটাকে তৈরি করে, আজকের লেখায় আমরা সেটা করব। ঠিক আছে,
ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। আমি এইটাই তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম প্রথমে, যে তোমাদের যে আমি পড়াবো, প্রথমে আমি তোমাকে গল্পটা একদম সংক্ষিপ্তে বলবো, তারপর আমরা লাইন বাই লাইন পড়বো, তারপর গিয়ে আমরা পরের দিন ক্লাসে এইটা সম্পূর্ণ যে কোয়েশ্চেন্সগুলো আছে সেটা করবো। একটা ক্লাসে করলে অনেকটা লেন্থ হয়ে যাবে। যারা শুধুমাত্র পরবর্তীকালে তুমি ভাবো রেকর্ডেড দেখলে যখন, তখন তুমি জানবে যে প্রথম ক্লাসটা এক্সপ্লেনেশন ক্লাস, যে প্রথমে আমি তোমাকে গোটাটা এক্সপ্লেন করে দেবো, সেকেন্ড ক্লাসে সেটা তুমি কোয়েশ্চেন অ্যান্সার পাবে। ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক। স্টার্ট করার আগে আমি তোমাদেরকে একটু বলি, অ্যাস্ট্রোলজার ডেটা যেটা যেটা হচ্ছে আমি একদম সংক্ষিপ্ত তোমাকে বলছি। একজন ভণ্ড, ভণ্ড মানে বোঝো তো, যে 2 নম্বরই, যে চালাকি করে 2 নম্বরই, সে নিজের সঙ্গে অনেস্ট না, ভণ্ড একটা জ্যোতিষী, এবং তার যে দৈনন্দিন জীবনে কিরকম কি করছে, কি চলছে, সে কিভাবে তার ব্যবসাটা করছে, সেইটা দেখানো হয়েছে। এবং তার সঙ্গে দেখানো হয়েছে কিভাবে ওর জীবনের আগের যে লাইফ ওর যে ছিল, সেই লাইফটার পাস্টে বেশ কিছু কাণ্ড হয়েছে, এবং সেইটার সঙ্গে তার এই বর্তমান কোথাও না কোথাও এসে জোড়া হয়ে যায়। সে তার বর্তমানের সঙ্গে তার অতীতকে সামনাসামনি দেখতে পারে, এবং সেখান থেকে তার একটা মনে ভয় জন্মায়, কিন্তু সেই ভয়টাও সে কাটিয়ে ওঠে তার কৌশল চালাকি দিয়ে, এখানটা আমরা দেখতে পারি। ঠিক আছে, তাহলে সেইটার ব্যাপারে হচ্ছে গোটা আমাদের অ্যাস্ট্রোলজার্স ডে, মানে একটা জ্যোতিষীর দিন, সেই দিনটাকে নিয়ে আমরা এখানে কথা বলবো। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই তুমি দেখো, তোমাদের আশা করি তোমাদের কাছে বই আছে, ইনকেস যদি তোমার না থাকে এই মুহূর্তে তুমি এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, এখান থেকে তুমি দেখে নিতে পারবে। দেখো, পাংচুয়ালি অ্যাট মিড ডে মানে কি, যে প্রত্যেক দিন যেমন সময় থাকে, যেই মাত্র মিড ডে হয়, ঠিক আছে, দিনের মাঝামাঝি একদম এসে পাংচুয়ালি একদম ঘড়ির কাঁটার টাইম টু টাইম কি করে, হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। সে তার বস্তা নিয়ে তার ব্যাগ খুলে বসে, এবং খুলে এসে সে কি করে, প্রফেশনাল যে জিনিসপত্র, দেখো আমি একটা টিচার, আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে বই খাতা লাগবে, ডিজিটালে পড়ালে পেন ড্রাইভ লাগবে যেখানে আমি পিডিএফ থাকবে, ল্যাপটপ লাগবে, ঠিক আছে, এই জিনিসগুলো আমার লাগবে আমার কাজ করতে। সেরকমই সেই যে অ্যাস্ট্রোলজার, তারও কি লাগবে, বেশ কিছু ইকুইপমেন্টস, তার নিজেরও কিছু জিনিসপত্র লাগবে সেই কাজটা করতে। সেই কাজগুলো কি, সেই জিনিসগুলো কি, উইচ কনসিস্টেড অফ মানে যেগুলোর মধ্যে আছে আ ডজন অফ কাউরি শেল। কাউরি শেল মানে কি হচ্ছে, শামুক। ঠিক আছে, এই যে স্মল গ্লসি সি স্নেল শেলস, ঠিক আছে, ছোট ছোট কড়ি থাকে না, কড়ি, ওগুলো হচ্ছে। তাহলে কাউরি শেল এটা, এবং কি কাউরি শেল, এবং একটা স্কোয়ার, ঠিক আছে, একটা পিস অফ ক্লথ, একটা কাপড়ের টুকরো, যেইটার মধ্যে কিনা বেশ কিছু অবস্কিওর মানে অস্পষ্ট, পরিষ্কার নয়, আমি তুমি দেখে বুঝে উঠতে পারবো না, মিস্টিক চার্ট। মিস্টিক চার্ট মানে এমন কিছু ছক বাঁধা কষা চার্ট আছে, যেটার মধ্যে কি বিভিন্ন রকমের, নিশ্চয়ই ওটা অ্যাস্ট্রোলজিক্যালি হবে। তুমি দেখবে তোমার যদি, যখন তুমি জন্মেছো, তোমার নিশ্চয়ই একটা কুণ্ডলি বানানো হয়েছিল। আমাদের প্রত্যেকের মা বাবা বা আমাদের যারা গুরুজন থাকে বাড়িতে, বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে, তারা কিন্তু এগুলো খুব আবার মানে, তারা কিন্তু বানিয়ে রাখে, জন্মকুষ্টি এইসব টুকটাক বানিয়ে রাখে। তাহলে এগুলো এরকম টাইপেরও কিছু বেশ জিনিসপত্র হচ্ছে অবস্কিওর মিস্টিক, আমাদের বলতে পারি চার্ট। এবং সাথে কি একটি নোট বই, তার সঙ্গে কি হচ্ছে বান্ডেল অফ পালমাইরা রাইটিং। পালমাইরা রাইটিং মানে কি হচ্ছে, পালমাইরা রাইটিং হচ্ছে রাইটিং অন পালমাইরা পাম টি, পাম গাছের যে পাতা, সেই পাতার উপরে ওল্ড ট্র্যাডিশনাল ওয়াইজে কিছু টেক্সট লিখে রাখা। একটা ইন্ডিয়ান কালচারে তুমি হিস্ট্রিতেও পড়তে পারবে। তারপরে কি হচ্ছে, তার মাথা, তার যে কপাল, এই কপালে তার ফোরহেডে কি দেখতে পাচ্ছি, ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ সিক্রেট অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। তার পুরো কপালে কি আছে, তার পুরো কপালে বিভিন্ন কি, এক তো ভার্মিলিয়ন মানে হচ্ছে সিঁদুর, অ্যাশ মানে হচ্ছে কি, অ্যাশ মানে কি হচ্ছে তোমরা বলো, ছাই, ঠিক আছে, ছাই। তাহলে ছাই আর হচ্ছে সিঁদুর পুরো মাথায় ল্যাপা, সেটা হচ্ছে কি ফোরহেডে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে যে and his eyes sparkled with sharp abnormal gleam, which was really an outcome of continual searching look for customers. আমরা যখন কোনো কিছু দেখি, যখন আমরা কোনো কিছুতে
যেরকম কি যারা ভাবো অ্যাস্ট্রোলজারের কাছে যায়, যারা জ্যোতিষীর কাছে যায়, এই যে বেশভূষাটা, এইটা কেন জানি আমাদেরকে কোথাও না কোথাও বোঝাতে সাহায্য করে যে এ মনে হচ্ছে পারফেক্ট। তাহলে এই যে গলার মধ্যে ভাবো বিভিন্ন রকমের পুঁতি জুড়ি মালা পরে, মাথার মধ্যে বিভিন্ন রকমের ছাই এবং সিঁদুর মেখে একদম পুরো সাধু সাধু একটা সাধু সাধু একটা ব্যাপার, এই ব্যাপারটা কেন জানি আমাদের যে কাস্টমার এদেরকে যেন আরও মনে হয় যে এই হচ্ছে একদম পারফেক্ট, এর কাছে গেলে হয়তো আমার সমস্যার সমাধান আমরা পেতে পারি। তাহলে এইটা হচ্ছে তার লুক, তার একটা লুক, ঠিক আছে, যেটা কিনা কাস্টমাররা দেখে যখন সে কোথাও যাচ্ছে, যদি অ্যাস্ট্রোলজার কাছে আসছে, বাট উইচ হিজ সিম্পল ক্লায়েন্ট টুক টু বি আ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল্ট কমফোর্টেড। মানে সেটা দেখে প্রফেটিক লাইট মানে এমন একটা মনে হচ্ছে চোখে একটা চমক, যে এর কাছে এলেই আমার সমাধান আমি পাবো, এই যে একটা আশা, এই আশাটা এই পুরো গঠনটা আমাদেরকে করে দেয়। তারপরের প্যারাগ্রাফ দেখো কি বলেছে, দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখের যে এই যে পাওয়ারটা, বিশাল একদম চোখ, একদম পুরো পুরো ভেসে আছে সে নিজের, ঠিক আছে। যে অ্যাস্ট্রোলজার সে তো এখন এখানটায় শার্ট প্যান্ট পরে আমাদের মতন বসবে না, সে কি একদম তন্ত্রমন্ত্র না, ঠিক তন্ত্রমন্ত্র না, কিন্তু যে অ্যাস্ট্রোলজার যে হাত দেখে আগেকার দিনের জ্যোতিষীরা, তাদের বেশ কিছু কস্টিউম ছিল, সেগুলো পরে বসা, which eyes was considerably enhanced by their position placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheek। মানে তার এখানে মুখশ্রীর গঠনা এখানে দেওয়া আছে, যেটা বোঝাচ্ছে যে কি বোঝাচ্ছে, যে এই যে অ্যাস্ট্রোলজারটা তার এই যে গোপ আছে, তুমি দেখবে যেরকম গোপ থাকে না, এখান থেকে এখান দিয়ে নামবে এই গোপটা, ঠিক আছে। এখানে যে হুইস্কার্স যে কথাটাকে গোপ, এই গোপটার কথা বলেছে, যেটা গালের দিয়ে নিচ দিয়ে নামছে, এবং এইটা দেখেই এই যে and the dark whiskers which stream down his cheek, even যে এরকম তার মুখশ্রী, এরকম তার মানে বেশভূষা, যে কোনো একটা বেওয়াকুফ, বেওয়াকুফ মানে হচ্ছে হাফ উইট, মানে উইট মানে হচ্ছে বুদ্ধি, বীরবল, তুমি আকবর বীরবলের গল্প শুনেছো তো, বীরবল হচ্ছে কি বলতো উইটি, ওর প্রেজেন্স অফ মাইন্ড ছিল, মানে ওর উপস্থিত বুদ্ধি ছিল, উইট মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি, যে খুব সহজেই কোনো একটা জিনিস ধরতে পারে উপস্থিত বুদ্ধিতে। কিন্তু এখানে হাফ উইট আছে, অর্থাৎ হাফ উইট কথাটার মানে হচ্ছে বোকা, এক কথায় বাংলায় বোকা। তো এই বোকা কোনো চোখ, মানে বোকা কোনো মানুষও এর ফাঁদে পড়বে। সে যদি মনে করে আমি অ্যাস্ট্রোলজারের কাছে যাব, এর যা রূপ, এর যে বেশভূষা, সেটা দেখে সে পার পেতে পারবে না। এবং এই যে স্পার্কেল ইন সাচ আ সেটিং, এবং এটাকে জল জল করে কেন জানি দেখে মনে হয়, টু ক্রাউন দ্য এফেক্ট, এবং এইটার আমরা বলি না চেরি অন টপ, চেরি অন টপ মানে সব কিছু সুন্দর যাচ্ছে, এইটা হলে যেন আরও ব্যাপারটা সুন্দর হয়ে যায়, এরকম আমাদের মনে হয়, তাই না? যে ভাবো আজকে আমরা খুব মজা করলাম, এবার লাস্টে একটা মুভি দেখলে মনে হয় আমাদের পুরো দিনটা একদম সেট হয়ে গেল। তাহলে এই যে মুভিটা দেখলে তুমি শেষের দিনে, তাই সেটা হয়ে গেল তোমাদের সব কাজ করার পরে চেরি অন টপ। তাহলে এটাই এখানটায় বুঝিয়েছে যে ক্রাউন এফেক্ট, ক্রাউনকে পরে মহারাজা বা মহারানীরা ক্রাউন পরে, তাই না? তাহলে এইটা কি একটা স্পেশাল এফেক্ট তাকে এনে দিচ্ছে তার কিসে, পার্সোনালিটিতে, যে আমি একটা বেশ জ্যোতিষী, ঠিক আছে। এবার এই যে টু ক্রাউন দ্য এফেক্ট হি উড আ স্যাফরন কালার টারবাইন অ্যারাউন্ড হিজ হেড। তো এই যে বেশভূষাটার কথা বললাম, সেটা কমপ্লিট তো হবে, কিভাবে কমপ্লিট হবে, যখন সে টারবাইনটা মানে হচ্ছে কি মাথার মধ্যে স্যাফরন গেরুয়া রঙের একটা ফোঁটা বাঁধবে, সেটা কি হচ্ছে টারবাইন, সেটা হচ্ছে পাগড়ির মতন বাঁধে রাখবে, ঠিক আছে। দিস কালার স্কিম নেভার ফেইল্ড, এবং এই যে রংটা, এই যে কালারটা কোনো রকম ভাবেই এটা কোনো সময় আমাদেরকে ব্যর্থ করেনি, ফেল করেনি। একটা জিনিস তোমাদেরকে বলি, প্রত্যেকটা জিনিসের একটা রং হয়, প্রত্যেকটা জিনিসের আমরা রংটাকে বুঝিয়ে দিই যে এইটার জন্য এই রং হতে পারে, ওইটার জন্য ওই রং হতে পারে, ঠিক আছে। তো এরকম বেশ কিছু ব্যাপার থাকে যেগুলো রং জিনিসটাকে আরও কোনো কিছুকে একটা প্রতীক বানিয়ে দেয়। যেরকম কি ধরো সাদা, তুমি জানো এটা কি শান্তির প্রতীক, সেরকমই এখানটায় আমরা বেশ বুঝতে পারছি যে এর যে পুরো লুকটা সেটা এইটার উপরে হয়ে আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এইটুকুন গেল। তারপরে আমাদেরকে কি বলেছে, পিপল ওয়্যার অ্যাট্রাক্টেড টু হিম, শ্লোকের ওর প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে, কেন? বিকজ একে দেখে একদম প্রপার প্রফেশনাল
ঠগবাজ তো আমরা পরে জানতে পেরেছি, কিন্তু এখনের জন্য আমরা বুঝতে পারবো যে সে এখন প্রফেশনাল একদম, সে জ্যোতিষী হাত দেখে। তাহলে পিপল ওয়েল অ্যাট্রাক্টেড, তার দিকে আকর্ষিত হয়েছিল টু হিম, যেরকম কি মধুমক্ষী, তাই না, বীজ মানে মধুমাক্ষী যেটা হয়, এই মধুমাক্ষী যেরকম বিভিন্ন ফুলের দিকে আকর্ষিত হয়ে চলে আসে, সেরকমই লোকেরাও কেন জানি মনে হচ্ছে এদের দিকে আকর্ষিত হয়ে চলে আসছে, ঠিক আছে। এবং সে বসতো কোথায়, দেখো এটা হচ্ছে ওর বর্ণনা, এতক্ষণ তুমি যেটা শুনেছো সেটা কি হচ্ছে বর্ণনা, তার মুখশ্রী। এবার তুমি জানবে যে সে কোথায় বসতো, কাদের সঙ্গে বসতো, কিভাবে সে তার ব্যবসাটা চালাতো। দেখো, হি স্যাট আন্ডার দ্য বোগস অফ স্প্রেডিং ট্যামারিন্ড ট্রি। বোগস মানে হচ্ছে ভীষণ ছড়ানো গাছপালার, যে দেখবে ব্রাঞ্চেসগুলো থাকে না বেশ ছড়ানো, তো ওইটা হচ্ছে কি ট্যামারিন্ড, তেঁতুল গাছের ভীষণ ছড়ানো একটা গাছ, তার নিচে সে বসতো, ঠিক আছে। উইচ ফ্ল্যাঙ্কড আ পাথ রানিং থ্রু দ্য, মানে হচ্ছে যেটার পাশ দিয়ে লোকেরা টাউন হল পার্কের রাস্তায় দিয়ে যেতে পারে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস, এবং এটা শহরে সবার থেকে একটা রিমার্কেবল মানে প্রচলিত একটা জায়গা। তোমাদের হয়তো শহরে আছে, আমাদের জলপাইগুড়ি শহরে আছে একটা এমন প্রচলিত জায়গা যেখানে সবাই লোকে চেনে, সবাই সেখান দিয়ে হয়তো যাতায়াত করে। তাহলে এটা একটা রিমার্কেবল প্লেস, এখানে অনেক ক্রাউড, এই যে সার্জিং ক্রাউড, ঠিক আছে। সার্জিং ক্রাউড মানে হচ্ছে একটা ক্রাউড যে সারাক্ষণই এই রাস্তা দিয়ে যাতায়াত করে যাচ্ছে, কন্টিনিউ যাতায়াত করছে। এই যে কন্টিনিউ যাতায়াত করছে এই রাস্তায়, সেটা হচ্ছে কি এই টাউন হল পার্কের রাস্তা দিয়ে কন্টিনিউ লোকেরা যাতায়াত করে। তাহলে কি ওর ব্যবসাটা একটা জমজমাট জায়গায়, যেখানে লোক যাতায়াত করছে, সারাক্ষণ যেতে আসতে দেখছে যে ওখানে একটা প্রপার একটা জ্যোতিষী বাবা আছে যে হাত দেখে, বা যে আমাদের ফিউচার, আমাদের কি বলবো, ফিউচার আমাদের যেগুলো আছে সেটা নিয়ে হয়তো আমরা ওকে তার কাছে যেতে পারি। তাহলে ব্যবসা করার সবার প্রথম জিনিস কি, এমন জায়গায় বসতে হবে যেখানে লোকেরা আমাকে দেখতে পারে, আর ঠিক ও ওই জায়গাটাই বসেছে, ঠিক আছে। তারপরে কি আছে, যে এই যে সার্জিং ক্রাউড সেখান দিয়ে সারাক্ষণ যাতায়াত করছে। আ ভ্যারাইটি অফ ট্রেড মানে বিভিন্ন পেশা, এবং কি আছে বিভিন্ন ট্রেড অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং দ্য ইটস ওয়ে। অর্থাৎ কি এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় বিভিন্ন রকমের লোক এবং বিভিন্ন রকমের বিক্রেতা এবং ব্যবসায়ী ওখান দিয়ে কাজ করতো, ওখানে বসতো। যেমন কি একটা মেডিসিন সেলার মানে হচ্ছে ঔষধের দোকান, আর হচ্ছে কি স্টোলেন হার্ডওয়্যার মানে হচ্ছে চুরি করা কিছু পার্টসের দোকান, হার্ডওয়্যারের দোকান, যেখানে আমরা বেশ কিছু যন্ত্রপাতির পার্টস পাই, যেরকম কি গাড়ির পার্টস হয়, অনেক কিছু জিনিসের মানে লোহা লক্করে দেখবে পার্টস পাওয়া যায়। তো ওটা চোরাই করে একটা দোকান ছিল যেখানে হার্ডওয়্যারের জিনিসপত্র পাওয়া যেত, পার্ট পাওয়া যেত, ঠিক আছে। ম্যাজিশিয়ান একজন জাদু দেখার সে ম্যাজিশিয়ান ছিল, এবং অ্যাবভ অল সবার উপরে অ্যান অকশনার অফ চিপ ক্লথস মানে একজন খুব সস্তায় জামা কাপড় বিক্রেতা, সে ওখানে বসতো। তাহলে কারা কারা ছিল, যে মেডিসিন বিক্রেতা, যে ঔষধ বিক্রি করে সে, একটা জাঙ্ক দোকান যে কিনা চোরাই করা হার্ডওয়্যারের জিনিসপত্র বিক্রি করতো, এবং তার সঙ্গে একটা ম্যাজিশিয়ান এবং একটা এমন লোক যে কিনা খুব সস্তায় খুব কম দামে সে জামা কাপড় বিক্রি করে, ঠিক আছে। এইটা হলো হু ক্রিয়েটেড এনাফ নেম অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। এবার এই জিনিসগুলোতে আমাদের মোস্টলি দৈনন্দিন জীবনে আমাদের কিছু কিছু জিনিস তো লেগেই যায়, তাই জন্য লোকেদের যাতায়াতও কিন্তু এদের কাছে লেগেই থাকতো, বেশ কিছু লোক এখানে এসে এসে জিনিসপত্র কিনতো, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট টু হিম, তার ঠিক পাশে একটা ভোসিফেরাসনেস কেম। ভোসিফেরাসনেস মানে একটা ভেরি লাউড শুটিং অর নয়েজি টকিং, মানে ভীষণ জোরে জোরে চিৎকার করতো, এমন একটা কিছু ওর পাশে বসতো, এমন একটা কিছু যা কিনা প্রচণ্ড আওয়াজ করছে, জোরে কথা বলছে, ঠিক আছে, বিভিন্ন নয়েজি প্রচণ্ড আওয়াজ করছে, এরকম কিছু ওর পাশে বসতো। এবং ওই ভেন্ডার যে বিক্রেতা, সে কিসের বিক্রেতা ছিল, কাঠবাদাম, এই যে গ্রাউন্ডনাট, আচ্ছা বাদাম, আমরা যে দেখবে বাদাম বিক্রেতা হয় না, যে
ভাজা বাদাম বিক্রি করে, লবণ ঠবণ মাখিয়ে দেয়, সে ওখানে বসতো ঠিক পাশে। এবং শুধু সে বসতো না, সে ওর যে বিজনেসটা, যে আমাকে যে এই যে গ্রাউন্ডনাট মানে হচ্ছে মুংফল্লি যেটাকে আমরা বলি, যেটাকে বাদাম, এই বাদাম বিক্রি করার জন্য সেইটাকে বিভিন্ন কিছুতে ও মার্কেটিং করতো, বলতো এইটা নিয়ে যাও, ওইটা নিয়ে যাও। তো বেশ কিছু নাম দিত, নামগুলো কি কি আছে, একদিন ওকে বম্বে আইসক্রিম বলে ওটাকে ডাকতো। আইসক্রিমের অও নেই, কিন্তু ডাকতো কি, বাদামকে বলতো নাকি বম্বে আইসক্রিম। আর কি আছে, অ্যান্ড অন দ্য নেক্সট ডে এটাকে ডেলি অ্যালমন্ড মানে দিল্লির বাদাম বলে ওটাকে বিক্রি করতো। আবার ওটা কোনো সময় রাজার যে প্রিয়, রাজাদের প্রিয় কাঠবাদাম নিয়ে যাও, রাজাদের প্রিয় বাদাম, এরকম ভাবেও বিক্রি করতো। ঠিক আছে, এবং এটা চলতেই থাকতো। এবং এই যে জিনিসটা, যে মার্কেটিং টেকনিকটা ও লাগিয়েছিল, সেইটা লোক ওর কাছে টেনে আনতো, ফ্লক টু হিম, লোকেরা ওর কাছে চলে আসতো, ফ্লক মানে একসঙ্গে ওর কাছে চলে যেত। ঠিক আছে, তাহলে এইটুকুন আশা করি বুঝতে পেরেছো। আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড মানে বেশ কিছু সংখ্যক এই ক্রাউডের, এই যে লোকজন যে যাচ্ছে আসছে এই রাস্তা দিয়ে এবং এদের কাছে যে আসছে, তার বেশ কিছু পোর্শন, বেশ কিছু প্রতিশত লোকেরা কি করতো, অ্যাস্ট্রোলজারের কাছেও ঘুরে যেত। তাহলে বুঝতে পেরেছো তো যে কি ফায়দা এই জায়গাটায় বসার। দ্য অ্যাস্ট্রোলজার transacted his business by the light of the flare which crackled and smoked up all the groundnut heap nearby. যেখানটায় বসতো সেটা হচ্ছে ঠিক গ্রাউন্ডনাট বিক্রেতার ঠিক পাশে বসতো এবং সেখান থেকে কি সে তার কাস্টমার্সগুলো পেত। নেক্সট দেখো, হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ আ বেনিফিট অফ মিউনিসিপ্যালিটি লাইটিং। এখানে এই যে কিছু আলো ঝলমল করে, আমরা যখন বিজনেস করব, যখন আমরা এক জায়গায় বসি, তখন কি হয়, আমাদের লাইট লাগাতে হবে, আমাদেরকে দোকান লাগাতে হবে, আমাকে দোকান বসাতে হবে। কিন্তু এই জায়গাটা কোনো কারণে মিউনিসিপ্যালিটির জায়গায় পড়তো না। তাতে কি হতো, তাতে হতো কি, দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইট। এবং লাইটগুলো যেগুলো ভেন্ডার্সরা, যারা বিক্রেতারা, যারা লাইট লাগাতো, তারা নিজের লাইট কিনে এনে লাগিয়ে তো ওখানে। One or two had hissing gas lights, some had naked flares stuck on the poles. কিছু কিছু আছে, এটা যেহেতু আগের লেখা, দেখবে একটা কুপির মধ্যে আগুন দিয়ে পাশের দিয়ে রাখতো। আবার কেউ কেউ আছে গ্যাস লাইট লাগিয়ে দিত। ঠিক আছে, যে যেরকমভাবে পেরেছে সে সেরকমভাবে কিন্তু লাইট লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং এই যে এই সবের মাঝে কে প্রফিটে থাকতো, অ্যাস্ট্রোলজার প্রফিটে থাকতো। কেন কি, ও তো চিন্দি মাল, তাই না, ও তো চিন্দি একটা লোক। মানে কি হচ্ছে বলতো, মানে খুবই সাতির টাইপস, যে নিজের কোনো খরচা, 2 পয়সা খরচা করবো না, কিন্তু আমার প্রফিট চাই ম্যাক্সিমাম। ঠিক আছে, তো আমি যদি লাইট লাগাই নিজের, সেটা তো আমাকে তাহলে খরচা করতে হবে, আমাকে সেটার মেনটেনেন্স করতে হবে, খরচা করতে হবে, কিন্তু সেইটা আমি 1 পয়সারও করবো না, কিন্তু প্রফিট আমার লাগবে হচ্ছে বেশ। তাহলে হলো, তো সবার মধ্যে লাইটের থেকে অ্যাস্ট্রোলজার যে বস্তু, তাও সেও কিন্তু কিছু আলো পেয়ে যেত সেখান থেকে। এই দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এবং এই জিনিসটা অ্যাস্ট্রোলজারের বেশ ঠিকঠাক লাগতো, তার কাজ চলে যাচ্ছিল। ঠিক আছে, ফর সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার ওয়েন হি বিগ্যান হিজ লাইফ। কিছু টাইম এখানে বলছে যে অ্যাস্ট্রোলজার আজকে হয়েছে, তার কিন্তু খুব একটা বেশ ইচ্ছে ছিল না যে আমি জ্যোতিষী হবো, লোকজনকে আমি ঠিক পথে গাইড করব, সেরকম কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, অ্যান্ড হি নিউ, এবং সে জানতো নো মোর অফ what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. সে বলে সে আমি জ্যোতিষী হচ্ছে, কিন্তু আমি লোককে বলি যে তোমার পরবর্তী জীবনে এটা ঘটতে চলেছে, কিন্তু নিজের জীবনের কথা সে জানে না। কেন জানে না? কেন কি সে ভণ্ড, সে তো জানেই না, সে তো অ্যাকচুয়াল অ্যাস্ট্রোলজারই না, সে কিভাবে বুঝবে? ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে, he was much a stranger to the stars as were his innocent customer. সে যেন একটা আশার তারা, একটা আশার আলো। কাদের জন্য? ওই কিছু কাস্টমারদের জন্য যারা প্রচন্ড এই মুহূর্তে সমস্যায় পড়ে আছে, কারোর বিয়ে হচ্ছে না, আমার বিয়ে হচ্ছে না, দেখুন একটু কি হয়, জ্যোতিষী মশাই দেখুন একটু কি হবে। ঠিক আছে, আমার ছেলে পড়াশুনো করে না, ওকে কিছু দিন যাতে ও পড়াশুনো করে। ঠিক আছে, আমার বিয়ে হচ্ছে না, একটু দেখুন, আমার বাড়িতে সবসময় ঝামেলা অশান্তি আছে, একটু দেখুন। তো এই যে যারা বিভিন্ন সমস্যা নিয়ে ওর কাছে আসতো, তাদের কাছে যেন এই অ্যাস্ট্রোলজারটা, যে জ্যোতিষী, সে তাদের কাছে যেন একদম
মানে সুপ্রিম একটা মানুষ, একটা আশার আলো, যার কাছে গেলে একটা সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে হি ওয়াজ হ্যাঁ, ইয়েট হি সেড থিংস উইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান। এবং তাও সে অ্যাস্ট্রোলজি জানে না, সে বেসিক পড়াশোনাটুকুনো করেনি, প্রত্যেকটা জিনিসের একটা পড়াশোনা হয়, সে বেসিকটুকুনো করেনি, কিন্তু এমন এমন সে কথা বলতো যেটা যারা কাস্টমার আছে তাদেরকে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে। ও মা, তাই তো, এ তো দারুণ, বিশাল জানে, এর কাছেই আমার সমাধান হবে, এ যা বলছে একদম ঠিক বলছে, এই তো আমার লাইফের সঙ্গে মিলে যাচ্ছে, তো প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। এমন কিছু কথা সে এতগুলো টাইমে, জবের থেকে সে অ্যাস্ট্রোলজি করছে, জবের থেকে জ্যোতিষী করছে, তবের থেকে সেই কৌশলটা, এই যে করার যে এই যে ছলটা, সে কিন্তু শিখে গেছে এবং ভালোই শিখেছে। কেন কি, তার কাছে কিন্তু কাস্টমার আসতো। তাহলে আমরা বুঝতে পারছি সে ভালোই মানে ঠকানো তো পরে আমরা বুঝতে পারবো, কিন্তু অ্যাজ অফ আমরা বুঝতে পারছি ভালোই কিন্তু কাস্টমারদেরকেও স্যাটিসফাই করতে পারতো যে হ্যাঁ, তুমি যে সমস্যা এসছো আমার কাছে তুমি তার সমাধান পাবে। হ্যালো, ঠিক আছে, তাহলে হলো আমাদের এভরিওয়ান। হ্যাঁ, দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড স্ক্রিউড গেস ওয়ার্ক। শ্রিউড গ্রেস ওয়ার্ক মানে হচ্ছে যে পুরোটাই একটা গেস, পুরোটাই একটা গেস, তুমি জানো না কি হচ্ছে, তুমি একটা তুক্কা মারলে, সেইটা হচ্ছে পুরোটার উপরে সে কিন্তু তার বিজনেসটা দাঁড় করিয়ে রেখেছিল একটা শুধুমাত্র গেসের উপরে। ঠিক আছে, বেশ দেখো ইন্টারেস্টিং, কিন্তু সাউন্ড আসছে। আচ্ছা, বাইরে বৃষ্টি পড়ছে তো সেটার একটু আওয়াজ আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কি হচ্ছে, অল দ্য সেম, এবং সব সময় সেম, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার as any other and he deserved the wages he carried home at the end of the day. লোকেরা তাকে বিশ্বাস করত, তাকে তারা অবশ্যই কি করত, বিশ্বাস করত, তার কাছে আসতো, এবং আসার পরে তারা নিজেদের পছন্দ মতন তারা জবাব পেত, সমাধান পেত, এবং তারা যেই টাকাটা ওকে দিত সে খুশি খুশি সেই টাকাটা কিন্তু বাড়ি নিয়ে যেত। অর্থাৎ কি, ওর ব্যবসা ভালো চলছে, ব্যবসা ভালো চললেই তো টাকাটা আসবে, ব্যবসা ভালো না এলে টাকা আসবে কোথার থেকে। তাহলে এইটা হচ্ছে আমাদের, এইটুকুনি আমরা বুঝলাম যে আচ্ছা, যে ভালোই ব্যবসা জানে এবং ও ছলটা, এই ছলটা শিখে নিয়েছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, হি হ্যাড লেফট হিজ ভিলেজ, সে এক সময় তার গ্রাম ছেড়ে দিয়েছিল, উইদাউট এনি প্রিভিয়াস থট, কোনো প্ল্যান, কোনো ভাবনা চিনতে, কোনো রকমের আগামীকাল আমি কি করব, কোনো রকমের ভাবো কি বলবো ওটাকে, ভবিষ্যৎ পরিকল্পনা না করেই সে কি করেছে, সে কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছে, গ্রাম ছেড়ে চলে গেছে। ইফ হি হ্যাড কন্টিনিউড দ্যাট, যদি সে ওখানে কাজ করতো, যদি সে তার গ্রামে থাকতো, তাহলে কি করতো, সে তার বিভিন্ন ফোরফাদার মানে হচ্ছে পূর্বপুরুষের দ্বারা যে কাজগুলো এখনো ওর গ্রামে হচ্ছে, ওর ফ্যামিলিতে ওর পূর্বপুরুষরা যে কাজগুলো করছে সেগুলো করতো। আমাদের গ্রামগঞ্জে কি হয়, যে দাদু বাবা যেগুলো করে, ছেলেরাও কিন্তু সেই কাজটা শিখে করতে থাকে, তাই তো, তাহলে সেই কাজটাও করতো। ঠিক আছে, আর কি এখানে বলছে, যেরকম কি দেখো, টিলিং দ্য ল্যান্ড মানে হচ্ছে কি, ক্ষেত বোয়া, আমাদের যখন হাল খেতি হয় তখন আমাদেরকে মাটিটাকে আগে রেডি করতে লাগে, সেই জিনিসটা করতে লাগতো। ঠিক আছে, সেখানে থাকা এবং সেখানে বিয়ে করা, সেখানে ভাবো এই যে কর্নফিল্ড মানে হচ্ছে ভুট্টা, কর্ন যে হয়, সেইটার যে ক্ষেত ছিল ওদের, সেটার জমি ছিল এবং সেখানটায় এইটার উৎপাদন করা, এগুলোর কিছু কাজ ছিল। এইগুলো কি অ্যানসেস্ট্রাল হোম, অ্যানসেস্ট্রাল হোম মানে পূর্বপুরুষ। ঠিক আছে, আমাদের যখন দাদু, দাদুর বাবা, তার দাদু, মানে আগের যে জেনারেশন তাদের কথা এখানে বলছে। আচ্ছা, এবার দেখো বলছে বাট দ্যাট ওয়াজ নট টু বি, এবং এই জিনিসটা এই অ্যাস্ট্রোলজারের জন্য কিন্তু ছিল না, সে কাজটা করতে পারেনি। হি হ্যাড টু লিভ, সেকে বাড়ি ছাড়া হতে হয়েছে, উইদাউট টেলিং এনিওয়ান, একদম সিক্রেটলি, কাউকে না বলে, কাউকে না জানিয়ে, হঠাৎ করে দুম করে তাকে বাড়ি ছাড়া হয়ে যেতে হয়েছে। কেন, অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং তার একটুকু নিঃশ্বাস নেওয়ার, বিশ্রাম নেওয়ার অবধি সময় নেই, যতক্ষণ না হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস। অর্থাৎ আমার গ্রাম থেকে আমি বেরিয়ে গেলাম, যতক্ষণ না আমি 100-200 মাইল দূর চলে গেলাম, ততক্ষণ আমার নিঃশ্বাস নেই, আমার শান্তি নেই, আমার বিশ্রাম নেই, আমার মধ্যে একটা পালপিটেশন কাজ করছে, আমার মধ্যে একটা টেনশন কাজ করছে। এটা কখন হয়,
এটা তখনই পসিবল যখন তুমি কোনো একটা কাণ্ড ঘটিয়ে আসো। তুমি যদি কাণ্ড ঘটিয়ে না আসো, তুমি যদি পড়াশুনো, তুমি যদি চাকরির জন্য যখন একটা জায়গা থেকে এক জায়গায় যাচ্ছ, তখন কি হবে, তুমি সেট, দারুণ, একদম মজা করে পৌঁছে গেলাম মা, হ্যাঁ ঠিক আছে একদম সেট। কিন্তু তুমি ছুপ ছুপ করে, তুমি লুকিয়ে লুকিয়ে এক জায়গার থেকে আরেক জায়গা যাচ্ছ এবং নিঃশ্বাস নিতে পারছো না যতক্ষণ না 1-2 মাইল ক্রস করছো, তার মানে তো তুমি কোনো একটা গন্ডগোল পাকিয়ে এসছো এবং সেইটাতে তুমি ধরা পড়তে চাও না, সেটার আভাস আমরা কিন্তু পেয়েছি এখানটায়। তারপরে কি হচ্ছে, টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন। আচ্ছা, মানে একটা গ্রামের লোকের জন্য, একটা গ্রামের মানুষের জন্য এত দূর চলে আসা মানে হচ্ছে অনেকখানি চলে আসা, অনেকখানি পার করা, মনে হয় যেন সমুদ্র পার করে আসতে হচ্ছে, এরকম একটা ভাবনা আসে। ঠিক আছে, আশা করি এইটুকুন তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো কি হচ্ছে, তারপর হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস। মানুষের জীবনে বিভিন্ন সমস্যা থাকে এবং সেইটার যে কন্টিনিউ যে চলছে, বা মানুষ একটা সমস্যায় পড়লে সে কিভাবে এগুলোতে রিয়্যাক্ট করবে, কিভাবে সে এগুলোকে জাস্টিফাই করবে, সমস্যার সমাধান করবে, সেইটার তার ভালো মতন কিন্তু অ্যানালাইসিস করে নিয়েছিল যে এই মানুষটা এরকম সমস্যায় যদি পড়ে, এই মানুষটা এইটা করবে। যার বিয়ে হচ্ছে না, যার ধরো বিয়ে হচ্ছে না, সে বিয়ে করার জন্য পাগল, সে তাকে যখন তুমি বলবে তুমি এইটা করো তাহলে তুমি বিয়ে হয়ে যাবে। আচ্ছা, এই জিনিসগুলোর কিন্তু ধ্যান রেখো, কেন কি বিয়ে না হলে তোমার ভাবো ছেলে পাত্রর এই জিনিসগুলো চাইলে তোমাকে এগুলো এগুলো করতে হবে, ও তোমার মেয়েটা এরকম লাগবে, তোমার বউ লাগবে এরকম, তোমাকে এই করতে হবে তাহলে তোমার বউ ভালো হবে। তো এই জিনিসগুলো সে প্রোজ অ্যান্ড কোনস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ট্যাকেল করে ব্যাপারগুলোকে, যে প্রবলেমগুলো সেগুলো ও রেডি করতো, কারণ ওর ব্যবসা সেটা। ঠিক আছে, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের মানুষের যত সমস্যা তার অ্যানালাইসিসও ভালো করে করেছে। তারপরে কি যেরকম কি মানি, পয়সা সংক্রান্ত সমস্যা, কেউ বিভৎসভাবে ঋণে ডুবে আছে, কারোর বিয়ে হচ্ছে না, এই যে ম্যারেজ প্রবলেমস, মানি প্রবলেম, টাকা পয়সার সমস্যা, ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, মানে হচ্ছে বিভিন্ন রকমের জটিল মানুষের সম্পর্ক, সেগুলো নিয়ে সমস্যা। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, তার যে দৃষ্টিভঙ্গিটা, তার যে দেখার পারসেপশনটা, তার দৃষ্টিভঙ্গিটা এইটা করতে করতে খুব সুন্দরভাবে শেপ নিয়ে নিয়েছে। সে জানে যে বলতে মানুষটা সামনেরটা কি বলতে চাচ্ছে, সে 2 মিনিট শুনবে, 5 মিনিট শুনবে এবং সে অ্যানালাইসিস করে নিতে পারবে যে বুম, তোমার এই সমস্যা, আমি তোমাকে এবার সমাধান দিচ্ছি। বিকজ মানুষ এই কিছু সমস্যা সংক্রান্তই জ্যোতিষীর কাছে যায়। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, তারপরে দেখো উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে, ঠিক আছে, হি আন্ডারস্টুড, সে বুঝে যায় সে কি নিয়ে বলছে, হোয়াট ওয়াজ রং, কি সম্পর্কে সে কমপ্লেন করছে, তার প্রবলেম সেটাও বুঝে যেত। হি চার্জ 3 পাইস। ঠিক আছে, 3 পাইস পার কোয়েশ্চেন, তাহলে প্রত্যেকটা প্রশ্নে, এটা তোমাকে বুঝতে হবে, এটা প্রচণ্ড পুরোনো দিনের যেহেতু গল্প, তখন কিন্তু 1000, 2000 এগুলোর কিন্তু কথা হতো না। তোমাকে বুঝতে হবে এই যে পাইসের যে হিসাবটা, দেখো আগে পাইস আসবে, তারপরে পয়সা আসবে, তারপরে আনা আসবে, তারপরে রুপাইয়া আসবে, মানে রুপি বলতে পারো। এই জিনিসটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো সে কি বলতো, সে নিত কত টাকা, এই যে দেখো, এই যে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, 3 পাই করে নিত, কত, প্রত্যেকটা প্রশ্নে 3 পাই করে নিত। তাহলে এইটা আশা করি তোমরা মনে রাখবে, কেন কি এমসিকিউতে এরকম ছোট ছোট ডিটেলের প্রশ্ন কিন্তু আসে। তাহলে 3 পয়সা করে, 3 পাইস করে নিত কেন, অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দি আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস। তুমি বোঝো, আমি তোমাকে বললাম যে আমার পরীক্ষা সংক্রান্ত সমস্যা আছে, আমি এইটুকুন বলে স্টপ হয়ে গেলাম। ঠিক আছে, এবার যদি সে সত্যি দারুণ অ্যাস্ট্রোলজার, সে যদি বিভৎস মহান একটা দারুণ জ্যোতিষী, তাহলে সে নিজের ভেতরের ক্ষমতা দিয়ে হয়তো সে বুঝতে যদিও পারে, এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। সে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট যে গ্রাহক যে এসেছে, যে 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 ভেড়া যে এসেছে তার কাছে, তাকেও 10 মিনিট ধরে বলবে যে তুমি বলো, ও সব শুনলো।
ও আমার তো এই সমস্যা, আমার তো বউ একটা বউটা আমার যে কি হয়ে গেল, আমার তো ও তো এরকম ছিল না, ও তো ওরকম ছিল না, বউটা আমার তো খুব ভালো ছিল, আমার তো সমস্যা হচ্ছে, আমার সংসারের সমস্যা এসে এসে। তো ও তো শুনেই ফেললো তোমার সমস্যা কি, তোমার বউ কি করছে না করছে সেটাও শুনে ফেললো, তাহলে সমাধানও দেবে কি? তোমার ফ্যামিলিতে এমন একজন কেউ কালসাপ আছে, যেটা প্রত্যেকের সবার ফ্যামিলিতেই থাকে, তাহলে সেটাও সে বুঝে গেছে। তাহলে এই যে দেখেছো তো, একটা পার্টিকুলার প্রবলেমের জন্য এক রকমের সলিউশনও সবাইকে চ্যাপকাতো, সবাইকে সেই জিনিসটা ও দিতে থাকতো যে আচ্ছা এটার জন্য তো এই সমস্যার জন্য এই সমাধান আছে। তা তুই তো বলে দিলি তোর এখানে এইটা সমস্যা, ও বানিয়ে দিল, বলে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, এই তো আমাদের ফ্যামিলিতে আমাদের পরিবারে একজন আছে, ও তুই বলবো খুব সমস্যাজনক, খুবই জটিল মানুষ, কাউকে ভালো দেখতে চায় না। ওই তোমার সমস্যা করছে, ওই তোমার জীবনে কিন্তু বাধা দিচ্ছে, বাস মিলে গেল। ও বাবা তোমার জয়, দারুণ বলেছো দাদা, তুমি একদম ঠিক বলেছো, তোমার মতন এত ভালো গণনা কেউ করতে পারে না। আরে তুই তো বলে দিলি সব, তাহলে আর কি লাভ হলো? যাই হোক, কিন্তু এইভাবেই মানুষ বোকা হয়, এইভাবেই হয়তো মানুষ সন্তুষ্টি পেতে চায় যে হ্যাঁ তাকে কেউ বুঝলো, তাকে একটা সলিউশন বের করে দেওয়া হলো। ঠিক আছে, যাই হোক, তাহলে তাহলে সে মোটামুটি 10 মিনিট অবধি কোনো রকমের কোনো কিছু বলে না, সে আগে গ্রাহকের দিকে শোনে, সব ওটাকে এক্সট্রাক্ট করে, বোঝার চেষ্টা করে যে কি হচ্ছে। উইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ, স্টাফ মানে হচ্ছে খুব ইনফরমেশন সে অলরেডি পেয়ে গেল, ডজনস অফ অ্যান্সার মানে বিভৎস উত্তর এখন ওকে দিতে হবে সে জানে, এবং এই যে উত্তরগুলো প্রশ্নগুলো যে ওর সম্মুখীন হবে তার অ্যান্সার অলরেডি সে জেনে গেছে, বুঝে গেছে যে ওকে কি বলতে হবে। When he told the person before him, gazing at his palm, in many ways you are not getting the fullest result of your effort, সে তার হাতটা এগোতো যে দাও তোমার হাতটা দাও, হাত দেখবে, হাতের মধ্যে কি আছে, জিনিস আছে, হাতের মধ্যে দেখে তোমাকেও বলবে যে তোমার সমস্যা কোথায়, তোমার কোথায় আটকাচ্ছে, এবং বেসিক কিছু লাইন, বেসিক কিছু কথোপকথন সে কিন্তু অলরেডি ব্যবস্থা করে রেখেছে। কেন কি, ওই যে ঠকবাজ, ঠিক আছে, নিজের কোনো বুদ্ধি নেই, নিজের কোনো পড়াশোনা নেই সেই সংক্রান্ত, সে কিছুই জানে না, সে কিছু অনুমান করেছে, এবং সেই অনুমানগুলো খুব প্র্যাকটিক্যাল মানুষের জীবনের সঙ্গে। তো কি বলতো, তোমার হাতটা এগোও, হাতটা দাও, তোমার অনেকভাবে তুমি রেজাল্ট পাচ্ছ না, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি তোমাকে বললাম তুমি তো পড়াশোনা খুব করো বেটা, কিন্তু তোমার তোমার হচ্ছে না, তুমি পারছো না কেন জানি, তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ, তুমি এই পাথরটা নাও, এই পাথরটা নিয়ে তুমি কাজটা করো, তোমার হয়ে যাবে। হ্যাঁ ম্যাম ঠিক ঠিক ঠিক, আমি তো খুব চেষ্টা করি। এবার কে বোকা নিজেকে এটা বোঝাবে যে তুমি কি সত্যি কঠোর পরিশ্রম করেছো এটা পাওয়ার জন্য? সবাই কি হতে চায়, সবাই ইনোসেন্ট হতে চায়, সবাই কালপ্রিট কেউ হতে চায় না, সবাই ইনোসেন্ট সাজতে চায়, সবাই ভিকটিম হতে চায় যে হ্যাঁ আমি তো চেষ্টা করি না, আমি তো ভালো মানুষ, ও আমার সঙ্গে এরকম করছে তো আমি কি করব, এরকম সবাই এটা ফিল করে। আর এইটার অ্যাডভান্টেজ কে নিচ্ছে, এই যে অ্যাস্ট্রোলজার নিয়ে নিচ্ছে। তাহলে এখানটায় তোমরা বুঝতে পারছো যে তোমার এফোর্ট তো তুমি বহুত দিচ্ছ, চেষ্টা তো তুমি দারুণ করছো, কিন্তু তোমার আউটকাম আসছে না, তোমার রেজাল্ট তুমি সেরকম প্রাপ্তি তোমার যেটা হওয়া উচিত সেটা পাচ্ছ না। এবং এইটা 9 out of 10 were disposed to agree with him, এবং 10 জনের মধ্যে 9 জন সেটাকে অবশ্যই মানতো যে হ্যাঁ হ্যাঁ মশাই আপনি ঠিক বলছেন, আমার সঙ্গেই তো এটা হয়, আমি এত চেষ্টা করি কিন্তু তাও মানুষ আমার থেকে খুশি না, আমি এত চেষ্টা করছি তাও কেন জানি আমার এই কাজটা ঠিক হচ্ছে না। কেউ এইটা হয়তো মানে কনসিয়াসলি মানে সত্যি সত্যি ভাবতে তৈরি হয়তো না যে আমি কি আদেও সেই জিনিসটা করেছি। যাই হোক, or he questioned, অথবা এই সেন্টেন্সটা যদি কাজ না করছে তাহলে আরো কি জিজ্ঞাসা করতো, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন আ ডিস্টেন্স রিলেটিভ হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, তোমার ফ্যামিলিতে তোমার পরিবারে এমন এক মহিলা আছে, এমন এক কালসাপ আছে যে তোমার জীবন ধ্বংস করতে চায়, যে চাই না তুমি খুশি থাকো। হ্যাঁ 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 ঠিক 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 ঠিক, আমাদের আমাদের জীবনে আছে, আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে এমন কেউ আপত্তিজনক ব্যক্তি থাকে যারা কিন্তু আমাদের থেকে খুশি নয়, এবং তারা চায় না আমাদের ভালো হোক বা আমরা ভালো আছি, তাদের তাদের কোনো কিছু যায় আসে না। এটা প্রত্যেকের জীবনে প্রত্যেকের ফ্যামিলিতে আছে। তো এইটা আরও কাস্টমারকে কি বিশ্বাসযোগ্য করে দেয় যে হ্যাঁ আমি যার কাছে এসেছি সে বিশ্বস্ত লোক, সে দারুণ একটা মানুষ, সে সব জানে। ঠিক আছে, আচ্ছা, অথবা আর কি বলে, হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, সে তার চরিত্র বর্ণনা দেয়। অনেক সময় বলে যে মোস্ট অফ ইউর ট্রাবল আর ডিউ টু ইউর নেচার,
তোমার স্বভাবের জন্যই যখন কথা বলে বোঝা যায় যে এই মুরগিটাকে এই নিজের দোষ নিজে বলছে যে আমার তো এটা ভুল হয়েছে আমি জানি, কিন্তু কি করব, এই যে যে নিজের দোষ স্বীকার করলো যে আমার তো এটা ভুল হয়েছে, সে মুরগিকে আরো মুরগি করে দেয়। যে তোমার নেচার, তোমার যে ধরন, তোমার ক্যারেক্টার, তোমার চরিত্রের জন্য কিন্তু কোথাও না কোথাও তোমাকে কিন্তু ভুগতে হয় খুব, ঠিক আছে। এবং মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, তোমার নেচারের জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়েয়ার হি ইজ, যেখানে শনি আছে, যেখানে রাহু আছে, সেখানে তো এটা হবেই। এই যে কথাটা বলে দিল, আচ্ছা আমার শনি আছে, আমার রাহু আছে, তাহলে এগুলোর সঙ্গে তারা কি করে, বোকা বানায়। ইউ হ্যাভ অ্যান impetuous nature and rough interior. This endeared him to their hearts immediately, for even mildest of us loves to think that he has a forbidding exterior. আমরা এটা ভাবতে খুব পছন্দ করি যে আমরা ভিকটিম, আমরা পছন্দ করি এটা ভাবতে যে আমি সবার জন্য করছি কিন্তু কেউ আমার জন্য করছে না। এবং এই জায়গাটাই অ্যাস্ট্রোলজার খেলে দিয়েছে, এইটাই অ্যাস্ট্রোলজার বোকা বানাতে সাহায্য করছে, ঠিক আছে। তারপরে কি আছে, এটা তো তোমরা বুঝতে পেরেছো। তারপরে কি আছে, যে নাট ভেন্ডার মানে যে বাদাম বিক্রেতা, সে কি করছে, সে ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, মানে সে তার আগুন নিভিয়ে দিয়েছে এবং কি করেছে, রোজ টু গো হোম, মানে উঠে দাঁড়িয়েছে বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে, সে বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু। এবার ওই যে বলেছিলাম অ্যাস্ট্রোলজার কি হচ্ছে, ও তো খুবই চালাক, ও তো খুব চতুর, ও খুব ঠকবাজ, এবং ও খুব কি বলবো, কৌশল তার মধ্যে খুব। সে নিজের কোনো টাকা পয়সা বিজনেসে লাগাতে চায় না, কিন্তু ম্যাক্সিমাম প্রফিট করতে চায়। এবং সেটাই এটা বোঝাচ্ছে যে এই যে তার পাশে যে বসতো, যে বাদাম বিক্রেতা ছিল, সে যখন উঠে যাচ্ছিল, সেও আস্তে 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 কি করতো, র্যাপ আপ করতে শুরু করলো, তার বড়িয়া বিস্তার, মানে আমরা বলি হচ্ছে যে তার জিনিসপত্র গোটানো শুরু করতো। কেন কি ওর লাইট তো নিয়ে যাবে, যে বাদাম বিক্রেতা সে তো নিজের আলোটাও নিয়ে যাবে সাথে। এবার ও আলো পাবে কোথায়, যে ওকে বসে থাকবে, যে ও দেখবে কোথা থেকে, অন্ধকারে, তো ওকেও আস্তে আস্তে তুলে ফেলতে হতো। তো ও গোটাচ্ছে ওর মতন করে। This was a sign for the astrologer to bundle up too, since it left him in darkness except for a little shaft of green light which stayed in from somewhere and touched the ground. কিন্তু এই যে লাইটটা, যদি বাদাম বিক্রেতা চলে যায় তাহলে তো লাইট থাকবে না, তো সেই জন্য ও আস্তে ধীরে কি গোটানো শুরু করলো। এবং কোথা থেকে জানো একটা সবুজ আলোর একটা হালকা একটা লাইট শাফট, মানে একটা বিম অফ লাইট ওর ওখানটায় এসে পড়ছিল, ঠিক আছে। তাহলে তারপরে কি হচ্ছে, হি পিকড আপ হিজ কৌরি শেলস। তো ও গোটাচ্ছিল যখন, তো ও কি গোটাচ্ছিল, কৌরি শেলস যেগুলো এনেছে, কৌরি শেলগুলো গোটাচ্ছে এবং প্যারাফেনেলিয়া অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইন হিজ ব্যাগ, মানে হচ্ছে কি যখন সে ওর জিনিসগুলো ইকুইপমেন্টসগুলো বের করে ছড়িয়ে রেখেছিল, সেগুলো এখন সে কি করছে, গোটাচ্ছে তার ব্যাগে, কেন কি বাড়ি যেতে হবে। এবং এইটা কি হচ্ছে, যখন ও গোটাচ্ছিল তখনই ও কি দেখতে পেল, when the green shaft of life was bottled out he looked up and saw a man standing before him. এবং এই যে লাইটটা যখন আসছিল, লাইটটা যখন পড়লো তখন দেখলো, আচ্ছা লাইটটা কোথার থেকে আসছে, দেখতে গেলে এরকম মাথা উঁচু করে, তখন দেখে একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, he sensed a possible client and said, ওর মনে হলো যেতে যেতে একটা বিক্রি করে যাই, যেতে যেতে একটা মুরগি ধরে যাই, যাতে আমার আরো কিছু টাকা আমি অর্জন করতে পারি, এটা যাওয়ার সময়। তারপরে কি হলো, হ্যাঁ, ইউ লুক সো কেয়ারবোন, তোমাকে দেখে তো হতাশ লাগছে কেন, কি হয়েছে তোমার। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, তোমার মনটা ভালো লাগবে, তোমার আশ্বাস তুমি পাবে, তোমার একটু ভালো ফিল করবে, তুমি আমার সঙ্গে 2 মিনিট বসে কথা বলো, ঠিক আছে, তুমি আমার সঙ্গে 2 মিনিট বসে কথা বলো, তোমার ভালো লাগবে। দ্য আদার গ্রাম্বেলড সাম ভোগ রিপ্লাই। তো এবার ওকে যে কথাগুলো বললো অ্যাস্ট্রোলজার, সে মিনমিন করে কিছু একটা উত্তর দিল, কিন্তু স্পষ্ট না, অস্পষ্ট মিনমিন করে কিছু উত্তর দিল, ঠিক আছে। এই যে ভোগ কথাটার মানে হচ্ছে অস্পষ্ট কিছু বললো, যেটা কিনা আমরা বুঝলাম না, সেরকম রিপ্লাই দিল। Astrologer pressed his invitation, whereupon the other thrust his palm under the nose, saying,
ইউ কল ইউর সেলফ, ও হাত টেনে এরকম দেখালো, তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার বলো তো, নিজেকে তুমি জ্যোতিষ বলো তো। আচ্ছা, অ্যাস্ট্রোলজার এখানে চ্যালেঞ্জড ফিল করলো, মানে কি অ্যাস্ট্রোলজার বললো আচ্ছা এ আমার সঙ্গে টক্কর নিতে চায়, আসুক, ঠিক আছে। অ্যান্ড সেড টিল্টিং দি আদার পাম, সে আরেকটা হাতের তালু তুলে বলল, দ্য গ্রিন শ্যাফট অফ লাইফ yours is your is a nature dash dash, কিছু একটা বলতে নিল, কি বলতে নিল, তোমার নেচারে আছে যে, হাত দেখে ও ও কিন্তু ওর মশলা দ্বারা কথা কিন্তু বলা শুরু করে দিয়েছিল, তোমার ভাগ্যে তোমার নেচারটা, তোমার যে গঠনটা, সেটাতে কিছু একটা বলতে বলতেই বললো ও স্টপ, এই দাঁড়াও, থামো তো, থামো। দি আদার সেড টেল মি সামথিং ওয়ার্থওয়াইল, আমি এগুলো শুনতে চাই না, এগুলো আমাকে শোনাবে না, আমাকে এগুলো বলতে আসবে না, আমাকে এগুলো একদম শোনাবে না, আমাকে কিছু মিনিংফুল বলো, আমাকে এমন কিছু বলো যেটা আমার এখানটায় আমার কাজে লাগে, এমন কিছু বলো। আচ্ছা, এখানটায় কি বললো, এখানটায় বললো আমার ফ্রেন্ড ফেল্ট পিগড, মানে হচ্ছে কি আমাদের যে কি বলবো যে অ্যাস্ট্রোলজার আছে সেখানে এক্সাইটেড হয়ে স্টিমুলেটেড, যে এবার তো ওকে বোঝাতে হবে, একটা চনমনে ব্যাপার, ঠিক আছে। আই চার্জ অনলি 3 পাই পার কোয়েশ্চেন, আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য তিন পাইস করে আমি নিই, ঠিক আছে, পয়সা না কিন্তু পাইস, আরো ছোট ইউনিট এটার। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, আমি বলছি আপনাকে, আপনি এইটুকুন সামান্য টাকা দেন, আপনি এর থেকে অনেক বেশি উত্তর, অনেক স্যাটিসফ্যাক্টরি উত্তর আপনি পাবেন, যেটা 1 পয়সার থেকে 3 পয়সার থেকে অনেক বেশি মূল্যবান হবে আপনার কাছে। মানে ও বোঝাতে চাচ্ছে যে দ্য ভ্যালু ফর মানি, তুমি যেই আমাকে টাকাটা দিচ্ছ সেটা তোমার কাছে অনেক বেশি হবে, মানে 3 পাইস তোমার কাছে খুব একটা বেশি হবে না, আমি এমন উত্তর তোমাকে দেব। তাহলে এটা কি কনভিন্সিং নেচারের, যে এটা কনভিন্স করার চেষ্টা করছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, অ্যাট দিস দি আদার উইথড্র হিজ আর্ম, টুক আউট অ্যান্ড আনা অ্যান্ড ফ্লাং ইট, ও পয়সা 1 পাইস না, ও একটা আনা, 1 আনা ও পকেট থেকে বের করে এরকম করে ছুঁড়ে ফ্লাং করে এরকম ছুঁড়ে দিল, ঠিক আছে। আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু কোয়েশ্চেন আছে, আমার কিছু জানার আছে, দাঁড়াও। এবং ইফ আই প্রুফ ইউ আর ব্লাফিং মানে হচ্ছে ভাউতাবাজি কথা বলা, আমরা বলি না চল ভাউতাবাজি কথা বলিস না, মানে লম্বি ফেক না, তুমি ভুলভাল কথা বলছো, সেটা যদি আমি ধরতে পারি, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তুমিকে যে 1 আনা দিলাম, এই আনার তোমাকে ইন্টারেস্ট দিতে হবে, ঠিক আছে, এই ইন্টারেস্ট সমেত তোমাকে ওটা ফেরত দিতে হবে। এতখানি আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো কি হচ্ছে, ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার্স, এবার ও তো হচ্ছে পাক্কা ব্যবসায়ী মানুষ, তাই না, ও তো প্রফিট দেখতে চায়, সব কিছুতে ওর প্রফিট লাগে, খরচা করবো না 1 পয়সা, কিন্তু প্রফিট লাগবে আমার 2 টাকার, ঠিক আছে। তো সে এরকম একটা নেচারের মানুষ। এবার দেখো কি হচ্ছে, ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস, তুমি যদি আমার যদি তোমাকে একদম সঠিক তোমার পছন্দ মতন উত্তর দিতে পারি, তোমাকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, তুমি আমাকে 5 টাকা দেবে। 5 টাকা, তো 5 টাকা তো অনেক হয়, কেন কি এখানে কথা হচ্ছে 1 পাইসের, 1 আনার, কোথায় 1 আনা, কোথায় 1 পয়সার, কোথায় 5 টাকা। তো ও লোভে কি বললো, 5 টাকা তুমি দেবে আমাকে, না এত টাকা দেবো না, ইউ উইল গিভ মি 8 আনাস। আচ্ছা 8 আনা, দেখো পয়সার থেকে আনায় নেমে গেল, তুমি আমাকে 8 আনা দেবে, তাহলে 8 আনা, অল রাইট, ঠিক আছে, provided you give me twice as much if you are wrong, ঠিক আছে 8 আনা দেবো, কিন্তু ভুল হলে তুমি 8 আনার ডবল দেবে আমাকে, মানে 16 আনা তুমি আমাকে দেবে। আচ্ছা এরকম হবে, ওরা কথা বলতে লাগলো। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই চুক্তিটা, প্যাক্ট মানে এখানে এই যে চুক্তিটা, এই যে তাদের মধ্যে যে এগ্রিমেন্টটা হয়েছে, যে ঠিক বললে 8 আনা পাবে, যদি ভুল ওটার উত্তর দেয় তাহলে তাকে কি দেবে, তাকে 16 আনা ওকে ফেরত দিতে হবে। কাকে, এই লোকটাকে ফেরত দিতে হবে, এই লোকটাকে আমরা এখনো জানি না। তারপরে দেখো কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন অ্যাজ দি আদার লেট অফ চ্যারট, মানে দেখাতে হবে তো যে পাক্কা অ্যাস্ট্রোলজার, সে কি করলো, করে কিছু একটা মন্ত্র পড়তে লাগলো, অ্যাজ ইফ এমন ভাব করছে, মনে হচ্ছে যেন কাউকে স্বর্গের থেকে উপর থেকে তাকে ডেকে আনছে, এমন একটা ভঙ্গি তার, ঠিক আছে।
দ্য অ্যাস্ট্রোলজার caught a glimpse of his face by the match light. মাচিসটা যখন জ্বালালো, যখন একটা লাইট ও জ্বালালো, তখন যে এসছে, যে গ্রাহক এসছে, তার মুখটার সে একটা আভাস পেল, সে মুখটার এক ঝলক দেখতে পারলো। এবং যেই ঝলকটা দেখলো, দেয়ার ওয়াজ আ পজ, একটা থমকে গেল সে, তার মধ্যে একটা থমকে এসে গেল, মানে ভূত দেখে নিয়েছে মনে হচ্ছে। কেন? There was a pause as cars hooted on the road. Jutka drivers swore at their horses and the babble of the crowd agitated the semi-darkness of the park. সেখান দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছিল, একটা আলো ঝলকে এলো, এবং যারা ওই যে ঘোড়া যে চালায়, ঠিক আছে, ওরকম ওগুলো ওখানে পাস করছিল, এবং সেইটার একটা আলো কার মুখে পড়লো? যে এসছে গ্রাহক, তার মুখে পড়লো, এবং সে দেখে কি হলো? থমকে গেল। ঠিক আছে, সে থমকে গেল। কি থমকে গেল? The other sat down, sucking his chariot, puffing out, and sat there ruthlessly. The astrologer felt very uncomfortable. সে, তার এখন ভালো লাগছে না। এক মুহূর্ত আগে সে চাচ্ছিল যে একে আমি বোকা বানাবো, এর সঙ্গে আমার একটা প্যাক্ট, চুক্তি হয়েছে, আমি ঠিক বললে 8 আনা পাবো, যদি ভুল বলি তাহলে আমাকে 16 আনা ওকে ফেরত দিতে হবে। তাতে সবাই দুজনেই এগ্রি করলো, মানলো, এবং সেই হিসাবে যখন তার মুখে একটা আলো পড়লো, সে কেমন একটা থমকে গিয়ে পিছনে চলে এলো, মানে ও আর মনে হচ্ছে যেন কথা বলতে চাইছে না, আনকমফোর্টেবল ফিল করছে। হেয়ার, টেক ইউর আনাস ব্যাক, এ নাও তোমার আনা, যত আনা দিয়েছো ওগুলো ফেরত নাও, ঠিক আছে। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এইসব চ্যালেঞ্জ এগুলো আমি করি না, ঠিক আছে। ইট ইজ লেট ফর মি টুডে, আমার আজকের মতন দেরি হয়ে যাচ্ছে। বলতে বলতেই হি মেড প্রিপারেশনস টু বান্ডেল আপ, এবং বলতে বলতে ও জিনিসপত্র আবার গোটাতে শুরু করলো, যে না আজকে আমার দেরি হয়ে গেছে, আমি এইসব উটপাটান চ্যালেঞ্জ এগুলো আমি বুঝি না, আমি খুব সিম্পল, আমি এগুলো করবো না, এরা তোমার টাকা নাও, তুমি ফেরত যাও, এইটাও বলতে শুরু করলো। ইট ইজ লেট ফর মি টুডে। দি আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, ওর হাত ধরে বললো দাঁড়াও, ঠিক আছে, ইউ ক্যানট গেট আউট অফ ইট নাও, এখন তুমি এখান থেকে যেতে পারবে না, দাঁড়াও। কি বললো? তার হাত ধরে ওকে বললো তুমি দাঁড়াও এখন। দ্য আদার হেল্ড হিজ রিস্ট এন্ড সেড, ইউ ক্যানট গেট আউট অফ ইট নাও, ইউ ড্রাগড মি ইন while I was passing. আমি তো যাচ্ছিলাম এখান দিয়ে, তাই না? তুমি আমাকে এখানে ডাকলে যে আসো, তোমাকে দেখে একটু অস্থির মনে হচ্ছে, তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার ভালো লাগবে। তো ডেকেছিল কে? অ্যাস্ট্রোলজার ডেকেছিল, জ্যোতিষী ডেকেছিল। এখন তুমি বলছো তুমি এখন সময় দিতে পারবে না, ইয়ার কি হচ্ছে? তাহলে এইটা বললো, বলার পরে কি হলো দেখো, দি অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ, সে একটু ভয় পেল। এই ভয় পেয়ে যে কাঁপুনিটা, সেটা হচ্ছে এখানে শিভার মানে কাঁপুনি, ঠিক আছে। অ্যান্ড হিজ ভয়েস শুক, তার গলার কণ্ঠস্বর কিন্তু কাঁপা শুরু করেছে, অর্থাৎ সে ভয় পাচ্ছে, এমন কিছু করেছে নিশ্চয়ই যেখানে ওকে ভয় পেতে হচ্ছে। এবং সে ফেইন্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন এখনই মাথা ঘুরে পড়ে যাবে, আনকনসিয়াস হয়ে যাবে। লিভ মি টুডে, আমাকে ছেড়ে দাও আজকে। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি কাল তোমার সঙ্গে কথা বলবো, আমার শরীরটা ভালো লাগছে না, আমার মাথা ঘুরছে। দ্য আদার ট্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড সেড, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। তোকে মুখের সামনে হাত দেখিয়ে বলো চ্যালেঞ্জ, কিন্তু ভাই চ্যালেঞ্জ হয়, ঠিক আছে। গো অন। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, গলা শুকিয়ে আসছে, করতে চাই না, মুখোমুখি হতে চাই না, কিন্তু তা সত্ত্বেও যেভাবে এই গ্রাহকটা ওকে জাকড়িয়ে ধরেছে ওকে, ও আর ছাড়তে পারলো না। সে কি বললো? ঠিক আছে বলো, জিজ্ঞাসা করো, তোমার কি জিজ্ঞাসা করার। গলা শুকিয়ে গেছে আমাদের জ্যোতিষী মশাইয়ের, ঠিক আছে। তারপরে দেখো কি হচ্ছে, স্টপ। এই যে গলা শুকিয়ে গেছে, এবং তখন তো তার হাতটা ধরেছিল, তো সে তার নর্মাল যেই ভাষা সেটাই ও বলতে শুরু করলো। সেই তোমাদের একটা বউ আছে, একটা মহিলা আছে, যে কি না বলতে বলতে বললো এই থামো, এই দাঁড়া, ওগুলো শুনতে চাই না। সেড দ্য আদার, যে এগুলা শুনতে চাই না, এই বউ ঠৌ আছে, কি করবে, খারাপ করছে, এগুলো শুনতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এগুলো শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি আমার যে খোঁজটা, যেইটা আমি খুঁজছি সেটা কি আমি
ব্যর্থ হব না আমি এটাকে সাকসেসফুলি মানে সঠিকভাবে এটাকে আমি খুঁজে বের করতে পারবো। এবার কি খোঁজার কথা এখানে আমরা জানি না, কিন্তু অ্যাস্ট্রোলজার দেখো কি রিপ্লাই দিয়েছে, অ্যান্সার দিস অ্যান্ড গো, এইটার জবাব দেবে এবং তারপর তুমি যাও তোমার যেখানে যাবার। তো জিজ্ঞাসা করলো কি, জিজ্ঞাসা করলো যে আমি যেটা খুঁজছি সেটাতে আমি সফল হব কি না, সেটা আমি ঠিকঠাক করে খুঁজে উঠতে পারবো কি না, নাকি আমি ব্যর্থ হব, এইটার উত্তর দিয়ে যাও। আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসজজ, মানে আমি ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না তুমি আমাকে ঠিকঠাক উত্তর দিতে পারবে। অল ইয়োর কয়েন্স, এবার সব এখানে টাকা রেখে দিল। দি অ্যাস্ট্রোলজার মার্টার্ড আ ফিউ ইনক্যান্টেশনস, মানে হচ্ছে বিড়বিড় করে কিছু মন্ত্র পাঠ, কিছু মিস্টিক্যাল মন্ত্র চান্ট করার মতন ও অভিনয় করলো, করে একটা কিছু চ্যান্ট করলো, যেটা ভঙ্গি করলো, এবং সে আলটিমেটলি রিপ্লাই দিল। কি রিপ্লাই দিল? অ্যান্সার করলো অল রাইট আই উইল, ঠিক আছে আমি বলছি, শোনো মন দিয়ে, এই যে একটা ব্যাপার, ঠিক আছে, সে বুঝতে পেরেছে। হোয়াট স্পিক, আই উইল, হোয়াট স্পিক, বলো বলো, বাট ইউ উইল গিভ মি আ রুপি। এবার কথা হয়েছিল কি, 8 আনা দেবে কে, এই লোকটা অ্যাস্ট্রোলজারকে। আর অ্যাস্ট্রোলজার বলল যে ঠিক আছে, আর এই যে সামনের লোকটা বলল তুমি যদি এটার উত্তর না দিতে পারো ঠিক করে, তাহলে তুমি আমাকে 16 আনা মানে ডবল ফেরত দেবে। তাহলে এখন আবার একটা চুক্তি হচ্ছে, যেখানে কিনা যে অ্যাস্ট্রোলজার আছে সে আবার বলল যে আমি ঠিকঠাক উত্তর দিলে তুমি আমাকে 1 টাকা দেবে, ঠিক আছে। ইফ আই সে দিস, ইফ আই সে ইজ কনভিনসিং, যদি তোমার এটা শুনে তুমি যদি তোমার মনে হয় যে না আমি ঠিকঠাক বলতে পেরেছি, তুমি আমাকে 1 টাকা দেবে, আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, নইলে আমি আমার মুখ খুলবো না। এখন কিন্তু রিয়েল চ্যালেঞ্জ হচ্ছে এখানটায়, ঠিক আছে, একদম ডিল হচ্ছে যে আমি তখনই মুখ খুলবো যখন তুমি আমাকে এটা বলতে পারবে। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, তোমার যা ইচ্ছা তারপরে তুমি তাই করো। আফটার আ গুড ডিল অফ হ্যান্ডলিং, এই যে বার্গেনিং হতে থাকলো এবং কিছুক্ষণ হওয়ার পরে সে মানলো যে হ্যাঁ ঠিক আছে 1 টাকা দেব। দি অ্যাস্ট্রোলজার সেড, সে বলল ইউ ওয়ার লেফট ফর ডেড, অ্যাম আই রাইট, তোমাকে মরার জন্য কেউ ছেড়ে দিয়েছিল, ঠিক বললাম কি না? তার মানে কি তোমাকে কেউ মরে, তুমি হয়তো মরে যাচ্ছিলে, তোমাকে সে ওখানে ছেড়েই চলে গেছে। আহ টেল মি মোর, হ্যাঁ 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 আমাকে আরো বলো, তার মানে কি এইটাই জানতে চাচ্ছিল, ঠিক আছে। তো সে জিজ্ঞাসা করেছিল কি, যেটাকে আমি খুঁজছি, যেটা আমি খুঁজছি সেটাতে আমি সক্ষম হব তো। আর আমাদের এত কিছুর পরে অ্যাস্ট্রোলজার কি বললো, সে তোমাকে মরার জন্য মৃত্যুর ঘাটে ছেড়ে দিয়ে চলে এসেছে। তো এইটার রিয়াকশন কিলো, হ্যাঁ 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 আরো বলো, আমাকে এটার ব্যাপারে আর একটু বলো। আর নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, তোমার শরীরের মধ্যে কেউ চাকু মেরেছে হয়তো, ঠিক আছে, তোমাকে শরীরের মধ্যে কেউ চাকু মেরেছে। সেড দ্য অ্যাস্ট্রোলজার, কি বললো অ্যাস্ট্রোলজার বললো, গুড ফেলো হি বেড হিজ চেস্ট টু শো দ্য স্কার, হ্যাঁ ভালোই আমাকে মেরেছিল, ঠিক আছে, এরকম একটা ভাব নিয়ে তার যেখানে বুকে আঘাত লেগেছিল সেই আঘাতের জায়গাটা তাকে দেখালো, ঠিক আছে। ইউ বেড হিজ চেস্ট টু শো দ্য স্কার, হোয়াট এলস, অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু আ ওয়েল, এবং শুধু সেটাই নয়, অ্যাস্ট্রোলজার বলল, কি বললো, যে শুধু এইটুকুনি না, তোমাকে সে মরার জন্য কি করেছিল, ধাক্কা দিয়েছিল, কোথায়, কুয়োরতে, কুয়োর মধ্যে তোমাকে ধাক্কা মেরেছিল, কি করতে, মরে যেতার জন্য তোমাকে ধাক্কা দিয়ে দিয়েছিল, নিয়ার বাই ইন দ্য ফিল্ড, মানে হচ্ছে যে তোমাকে মরার জন্য কুয়োতে ধাক্কা মেরেছিল, ওই আশেপাশে যেখানে ফিল্ড ছিল মাঠের মধ্যে একটা কুয়োতে ধাক্কা মেরে দিয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, তোমাকে মরার জন্য ওখানে রেখে দিয়ে এসেছিল। I should have been dead if some passerby had not chanced to peep into the well, exclaimed the other, যে গ্রাহক এসছে তার কাছে, সে বলল হ্যাঁ ঠিকই, যখন পাশ দিয়ে কেউ যখন যাচ্ছিল সে ভাগ্যিস দেখেছিল কুয়োর মধ্যে উকি দিয়ে, তাই জন্য আমি বেঁচে আছি আজকে, ঠিক আছে। ওভারওয়েলড বাই এনথুজিয়াজম, মানে ওর মধ্যে আমার একটা জোশ চলে এসছে যে হ্যাঁ এই তো অ্যাস্ট্রোলজারের কাছে এসছি, ও ঠিক ঠিক বলতে পারছে। when shall I get at him, আমি কখন ওর অবধি পৌঁছাতে পারবো আমাকে বলো, তার মানে খুঁজছে কাকে, এই যে একে মারার চেষ্টা করছে তার কথা বলা হচ্ছে। he asked
ক্লেঞ্চিং হিজ ফিস্ট। তো এই যে একটু উঠে এসে একটা মানে একটু নড়াচড়া দিয়ে উঠে এসে বলে, হ্যাঁ বলো আমি কবে ওকে অবধি পৌঁছাতে পারবো। একটা প্রচন্ড এনার্জি ওর মধ্যে চলে এসছে, একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে হ্যাঁ আমি পরেরটা জানতে চাই, এবার এরপরে কি হবে, এরপরে কি হবে। নেক্সট দেখো কি বলছে, হি আস্কড ক্লেঞ্চিং হিজ ফিস্ট। ফিস্ট মানে হচ্ছে এই যে এটা হচ্ছে ফিস্ট, ঠিক আছে, এটা হচ্ছে ফিস্ট, এই যে মুঠিটাকে আমরা ফিস্ট বলি, ঠিক আছে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জন্মে, অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যান্সার কি দিল যে পরের জন্মে পাবে। হি ডাইড 4 months ago in a war of town, কোনো এক দূর গ্রামে কোনো একটা শহরে সে 4 মাস আগেই মারা গেছে, তাই জন্য এই জন্মে তো তুমি ওর থেকে প্রতিশোধ নিতে পারছো না, পরের জন্মে। ইউ উইল নেভার সি হিম এনি মোর অফ হিম, আর তুমি তাকে দেখতে পাবে না, পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, এবং সে রেগে উঠলো, ঠিক আছে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, এবং তারপরে অ্যাস্ট্রোলজারটা আবার বলতে শুরু করলো, গুরু নায়ক, তাহলে গুরু নায়ক তুমি তাকে এই জন্মে খুঁজে পাবে না, তাকে অলরেডি মরে গিয়ে 4 মাস হয়ে গেছে কোনো একটা শহরে, কোনো একটা জায়গায়। ইউ নো মাই নেম, তুমি আমার নাম জানো, তাহলে এটা তো বিশাল ব্যাপার, তাহলে সে তো ভগবানের দূত, সে আমার সব কেচ্ছা জানে, আমার সঙ্গে কি ঘটেছে সব জানে, আমি কোথায় মরতে যাচ্ছিলাম সেটা জানে, আমার নাম জানে, সে ভগবানের দূত না তো আর কি, তুমি আমার নাম জানো। দ্য আদার সেড টেকেন অ্যাব্যাক, তুমি, ও একটু পিছিয়ে বলো, তুমি আমার নাম জানো, অবাক হয়ে একটু পিছিয়ে গেল এবং বলল, অ্যাজ আই নো অল আদার থিংস, আমি আরো অনেক কিছু জানি গুরু নানক, ঠিক আছে গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি, তুমি শোনো ভালো করে বাছা, টু হোয়াট আই হ্যাভ টু সে, আমার কি কি বলার আছে তুমি ভালো করে মন দিয়ে শোনো। তোমার যে গ্রাম, ঠিক আছে, ইউর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ টু নর্থ অফ দিস টাউন, এই গ্রাম, এই যে শহরটার নর্থে, ঠিক আছে, নর্থে 2 দিন লাগে তোমার গ্রাম পৌঁছাতে। তাহলে আবার তুমি মনে করো কি হয়েছিল, এই যে অ্যাস্ট্রোলজারটা ছিল সে তার গ্রাম ছেড়ে এসেছে, এবং সে শুধু তার গ্রাম ছেড়েই আসেনি, তার গ্রাম থেকে মোটামুটি 1-2 মাইল দূরে এসে সে এখানে এখন তার কাজ, তার ব্যবসা করছে। তাহলে কি কিছু কি তোমরা মেলাতে পারছো যে কি হতে যাচ্ছে এখানে। তারপরে কি হচ্ছে, টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, তুমি নেক্সট ট্রেনে যাও, পরের ট্রেনে চাপো, চেপে তুমি এখান থেকে চলে যাও। হি টুক আউট আ পিঞ্চ অফ সিক্রেট অ্যাশ অ্যান্ড হেল্ড ইট টু হিম, সে কি করলো, যেই ছাইটা ছিল সেটা তো ওদের কাছে কি খুবই হোলি, খুব পবিত্র, খুবই সিক্রেট, ঠিক আছে, ওটা জাদুই একটা যন্ত্র, একটা জিনিস, সেটা ওকে কিছুটা দিল, দিয়ে বললো তুমি এখান থেকে চলে যাও বাছা, চলে যাও, ঠিক আছে। He took out a pinch of sacred ash and held it to him. Rub it on your forehead and go home. মাথায় লাগাও এবং বাড়ি যাও, আর কোনো দিনও ফিরে আসবে না। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড অ্যাগেন, এবার এখানে ভয় দেখাচ্ছে যে তুমি দক্ষিণে কোনো সময় ট্রাভেল করবে না, ঠিক আছে, তুমি উত্তরে, তোমার বাড়ি উত্তরে তুমি চলে যাও, মাথায় এই ছাইটা লাগাও, তুমি এখানে সেফ না, আর কোনো দিনও জীবনে দক্ষিণের দিকে আসবে না, দক্ষিণ মুখী দিকে তুমি যাতায়াত করবে না, এইটা বলেছে। ইউ উইল লিভ টু বি 100, এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি কি করবে, তুমি 100 বছর বাঁচবে। তারপরে দেখো কি বলছে, ওয়াই শুড আই লিভ হোম অ্যাগেন, আমি আবার বাড়ি ছাড়তে যাবো কেন। দি আদার সেড রিফ্লেক্টিভলি, এটার যে একটা পুরো একদম তুরন্তভাবে, মানে একদম সব একদম ফটাফট উত্তর দিল কি, আমি বাড়ি ছাড়তে যাবো কেন। আই ওয়াজ অনলি গোয়িং নাও অ্যান্ড দেন লুক ফর হিম and to choke out his life if I meet him, আমি তো বেরিয়েছি ওকে খুঁজতে, ওকে আমি গলা টিপে মারবো, তারপর আমি বাড়ি যাব, ঠিক আছে। He shook his head regretfully, এবং সে রিগ্রেটফুলি মানে ব্যর্থ হয়ে সে মাথা নাড়ালো এবং বলল, he has escaped my hands, কিন্তু আমার হাত থেকে সে বেরিয়ে গেল, মরে গেল, নইলে আমি মারতাম গলা টিপে, ঠিক আছে। I hope at least he died as he deserved, ওর যেরকম মৃত্যু হওয়া দরকার, আমি শুধু চাই সেইভাবে যেন মরেছে, ঠিক আছে, মানে অলরেডি মরে গেছে কিন্তু সে চাচ্ছে যে ওর মতন করে ও মরতো। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, যে বললো হ্যাঁ ঠিক তাই হয়েছে। হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি, মানে একটা গাড়ি চাপা এসে মারা গেছে। দি আদার লুক গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এবং এইটা শুনে নায়ক, গুরু নায়ক, ও দারুণ একটা নিঃশ্বাস ছাড়লো, রিলিফ হলো এটা শুনে যে বেশ হয়েছে,
আমাকে মারতে যাচ্ছিল, নিজেই গাড়ি চাপা পড়ে মরে গেছে। ঠিক আছে, তারপরে কি বলছে, দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস এন্ড পুট দেম ইনটু দ্য ব্যাগ। এবং এখানে কথোপকথন হলো এবং এখন অ্যাস্ট্রোলজার জিনিসপত্র গুটিয়ে সে বাড়ি যাচ্ছে। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, এবং যে সবুজ লাইটটা, যে লাইটটা পড়ছে সেটা এখন আর নাই হয়ে গেছে, এটা দেখা যাচ্ছিল না। ঠিক আছে, দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, সে সেখান থেকে চলে গেছে স্ট্রেঞ্জার। ঠিক আছে, আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো সে কিছু কয়েন পয়সা ওকে এরকম করে দিয়ে সে রাতের অন্ধকারে কোথাও একটা চলে গেছে। ঠিক আছে, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড আ হ্যান্ডফুল কয়েন্স, ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম। এখন সেই বাজতে চললো হচ্ছে কি মধ্যরাত্রি হতে চললো, এবং এখন অ্যাস্ট্রোলজার বাড়ি গিয়ে পৌঁছালো, জ্যোতিষী বাড়ি পৌঁছালো, এবং স্বাভাবিকভাবে তার বউ তার জন্য অপেক্ষা করছে, বউ অপেক্ষা করছে, এবং সে একটা জানতে চাইলো যে কেন এত দেরি হলো আজকে তোমার আসতে। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার হ্যান্ড অ্যান্ড সেড কাউন্ট দেম, সে কিছু কয়েন্স তাকে দিল, এ নাও গোনো গিন্নি কত আছে এটাতে। ঠিক আছে, কাউন্ট দেম, গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা লোক এসেছিল এবং ওই টাকাগুলো দিয়েছে আমাকে। 12.5 আনাস, কি বললো, 12.5 আনা। কথা কত হয়েছিল, কথা হয়েছিল যে তুমি যদি আমাকে সঠিক সঠিক উত্তর দিতে পারবে তুমি আমাকে 1 টাকা দেবে। অ্যান্ড সেটাতে সে মেনেও গেছিল যে হ্যাঁ আমি 1 টাকা দেব। কিন্তু এই যে হতচ্ছাড়া লোকটা ও কি করলো, 1 টাকা তো দিলই না, 12.5 আনা দিল। তো যদি আমি প্রথম চুক্তির প্রথম প্যাক্টেরও যদি কথা বলি তাহলে কত কথা হয়েছিল, যে 8 আনা দেবে। ঠিক আছে, যে লোকটা আছে সে 8 আনা দেবে প্রত্যেকটা প্রশ্নের, এবং সে যদি ব্যর্থ হয় উত্তর দিতে অ্যাস্ট্রোলজার তাহলে 8 আনার ডবল দেবে। তো ও তো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পেয়ে গেল, কিন্তু এখানে ওর সঙ্গে তো ছল করে দিয়েছে, কোথায় 1 টাকা হয় আর কোথায় 12.5 আনা হচ্ছে। ঠিক আছে, শি ওয়াজ ওভারজয়, কিন্তু বৌমা তো এত টাকা আগে দেখেনি, তার জন্য তো খুব ভালো লাগছে যে 12.5 আনা টাকা এসছে বাড়িতে। আই ক্যান বাই সাম জ্যাগরি, আমি কিছু গুড় কিনবো, আমি কিছু কোকোনাট কিনবো, কিছু আমি নারকেল কিনবো, এবং বাচ্চাদের জন্য আমি কিছু ভালো বানাবো। ঠিক আছে, আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি বাচ্চাদের জন্য কিছু ভালো জিনিস বানাবো। দ্য সোয়াইন, হতচ্ছাড়া, ঠিক আছে, শুয়োরের বাচ্চা হতচ্ছাড়া এরকমভাবে আমরা বলি না, যে এই শুয়োরের বাচ্চাটা হ্যাজ চিটেড মি, আমাকে চিটিং করেছে। ঠিক আছে, ও আমাকে প্রমিস করেছিল যে আমি যদি স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারি তাহলে আমাকে 1 টাকা দেবে। তাহলে আমি 1 টাকা পাবো, আমি 1 টাকার প্রাপ্তি যোগ আমার প্রাপ্য, যে আমি 1 টাকা দেবো যদি সে উচিত আমাকে একদম স্যাটিসফ্যাক্টরি একদম ভালো মতন যে আমাকে উত্তরগুলো দিতে পারে আমার মতন যদি হয়। কিন্তু তা সত্ত্বেও সে একটা চিটিং করে গেছে। শি লুকড আপ অ্যাট হিম, ইউ লুক ওয়ারিড, হোয়াট ইজ রং। এবং এইটা দেখে তার বউ ওকে জিজ্ঞাসা করলো, তোমাকে দেখে এত নার্ভাস লাগছে, এত রেগে যাচ্ছ, কি হয়েছে কি হয়েছে জিজ্ঞাসা করেছে বউ। এবার স্বাভাবিকভাবে সে বলল নাথিং, কিছু না, বাদ দাও। তাহলে অ্যাস্ট্রোলজারও কোথাও না কোথাও বুঝতেই পারছে যে সে একটা ভীষণ বাঁচান বেঁচেছে, এবং সে যে টাকাটা পুরোপুরি দেয়নি তার জন্য সে রাগও করছে যে আমাকে চিটিং করেছে। কিন্তু এটাও তো ফ্যাক্ট যে এই অ্যাস্ট্রোলজারও তাকে একটু চিটিং করেছে, তাই নাকি, চিটিং করেছে। আফটার ডিনার তারা খেলো মাঝরাত, কিন্তু তারা খাবার কমপ্লিট করলো এবং বসলো পিয়লে। পিয়ল হচ্ছে কি, খাটিয়া। তুমি দেখবে আমাদের গ্রামে গঞ্জে থাকে, 4 পাই থাকে এবং সেটার উপরে একটা চাটাইয়ের মতন বেছানো থাকে, সেটাতে অনেক লোকে বসে ঘুমায়। ঠিক আছে, তো এটা হচ্ছে কি খাটিয়া। খাটিয়াতে বসলো এবং সে বলল, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফর মি টুডে, আমার মাথার উপর থেকে ভীষণ একটা চাপ আজকে মুক্ত হলো, আমি মুক্ত হলাম একটা চাপের থেকে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ দ্য ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার, আমার মনে হতো আমার হাতে রক্ত, একটা মানুষের আমার হাতে রক্ত লেগে আছে, আমার এটা খালি মনে হতো। হাতে রক্ত লাগার মানে এখানটায় বলতে চাইছে খুন হওয়া, আমার হাতে খুন হয়ে গেছে, এইটা আমি এতগুলো বছর মনে করে এসেছি। ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এবং এই যে কারণে আমি আমার বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছি,
এবং শুধু পালিয়েই আসেনি, সেটেলড হেয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এবং এখানে এসে বসবাস করছে এবং তোমাকে বিয়ে করেছি। ঠিক আছে, হি ইজ অ্যালাইভ, সে এখনো বেঁচে আছে। মানে আমি যেটা ভাবছিলাম যে আমার হাতে কারোর খুন হয়ে গেছে, সে অ্যাকচুয়ালি সে মরেনি, সে বেঁচে আছে। ঠিক আছে, হি গ্যাস্পড, শি গ্যাস্পড, মানে অবাক হয়ে গেল। ইউ ট্রাই টু কিল, তুমি মারার চেষ্টা করেছিলে কাউকে? ও একদম কি হয়ে গেল, গ্যাস্ট হয়ে গেল, মানে অবাক হয়ে গেল। ইয়েস, হ্যাঁ, আমাদের গ্রামে যখন আমি একটা কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে যেটা হয় চট করে মাথা গরম হয়ে যাওয়া, তো আমি ওরকমই ছিলাম। মদ খেতাম, গ্যাম্বেল করতাম, মানে হচ্ছে জুয়া খেলতাম, এবং কি ঝগড়াঝাটি করতে করতে একদিন এরকম হয়ে গেছে। ওয়াই থিঙ্ক অফ ইট নাও, আর এটাকে ভেবে কি লাভ আছে? একদিন মদ খেয়েছিলাম, যখন আমার কম বয়স ছিল, অতটা বুঝতাম না, ওই টাকা পয়সা জুয়াও গিয়ে করতাম, তখন একটা লোকের সঙ্গে হাতাপাই হয়ে গেছে, মারধর হয়ে গেছে, আর এটা তখনকারই কথা ছিল। তার মানে মারার চেষ্টা করছে, মেরেও ছিল, চাকুও ঢুকিয়েছিল, কিন্তু কোথাও না কোথাও ভাবে সে আজ অব্দি জীবিত আছে। আর যাই হোক, বাদ দাও, ঠিক আছে, ওয়াই থিঙ্ক অফ ইট না, আর ভেবে কি হবে? টাইম টু স্লিপ, এখন ঘুমানোর টাইম, ঘুমিয়ে পড়ো। হি সেইড, বললো, হাই তুলতে তুলতে, ইয়নিং মানে হচ্ছে হাই তোলা, and stretched himself on the pole, খাটাইয়ের মধ্যে সে একদম হাত পা ছড়িয়ে সে শুয়ে পড়লো। তাহলে এই হচ্ছে তোমাদের পুরো গল্প। কিসের গল্প? অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। যদি বুঝে থাকো তাহলে আমাকে বলো, কোথাও যদি না বুঝে থাকো তাহলেও বলো। এইটা তোমাদের পুরো গল্পটা সেমেস্টার 1-এর প্রথম যে গল্প সেটা। এবং এর পরের ক্লাসে আমরা কি করব? পরের ক্লাসে আমরা এইটার গোটাটার কোয়েশ্চেন অ্যান্সার এমসিকিউ যেগুলো আছে তোমাদের, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, কথাবার্তা বলবো। আশা করি তোমরা সবাই বুঝেছো, ক্লাসটা ভালো লেগেছে, এবং আজকের এই ক্লাসের এক্সপ্লেনেশনে তুমি বুঝতে পারবে যে আমাদের পুরো গল্পটা কি সংক্রান্ত ছিল, এবং এটা জানা খুবই ইম্পর্টেন্ট। কেন কি এটা যদি তুমি না জানতে পারছো তাহলে কিন্তু তোমার অনেক যে মাঝে মাঝে যে জিনিসগুলো হচ্ছে, কাণ্ডগুলো হচ্ছে, ইভেন্টগুলো হচ্ছে, সেটা কিন্তু মিস হয়ে যাবে তোমার। তাতে কি হবে? তাতে তুমি এমসিকিউতে ঠিক করে উত্তর দিতে পারবে না। এমসিকিউতে উত্তর দেওয়া মানে কিন্তু একদম টু দি পাই হতে হবে তোমার। তাহলে সেই জিনিসটা তোমরা মাথায় রেখো, অ্যান্ড আমাকে জানিও তোমরা যদি তোমাদের ঠিকঠাক তোমরা বুঝতে পেরেছো কি না। নেক্সট ক্লাস তোমাদের যেদিনকে হবে সেদিনকে তোমাদেরকে আমি কোয়েশ্চেন করাবো। তাহলে আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ক্লাসে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।